আমরা শুরু করি নাকি আজকে? আমার কথা শোনা যায়? শোনা যায় স্যার। জিজ্ঞেস করলে রেসপন্স করবা। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। আমরা এই পর্যন্ত ছিলাম, তাই না? তো আমরা যে এখন হচ্ছে বিম, কলাম, স্ল্যাব অ্যাসাইন করলাম। অ্যাসাইন বলতে মডেল করলাম। এখন এটা হচ্ছে আমার বিম কলাম গুলো ঠিক মতো বসছে কিনা বা গ্রিড লাইন গুলোতে কোনো গ্যাপ আছে কিনা। তো আমরা হচ্ছে যে চেক করব মডেলটা যে আমাদের ওকে আছে কিনা বা কোনো ওয়ার্নিং শো করে কিনা। তো এটার জন্য আমার যেখানে যাইতে হবে সেটা হচ্ছে যে অ্যানালাইজ অপশন। তো এই অ্যানালাইজ অপশনে চেক মডেল, হ্যাঁ, এই চেক মডেল এখান থেকে আমার হচ্ছে সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট করব। হ্যাঁ, করার পরে হচ্ছে ওকে দিব, দিলে একটু টাইম নেবে, একটা উইন্ডো আসবে। তো আমাদের এখানে হচ্ছে মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড। যদি কোনো ওয়ার্নিং থাকতো বা যদি মনে করো একটা ফ্রেম আরেকটা ফ্রেমের উপর বসে গেছে বা একটা স্ল্যাব আরেকটা স্ল্যাবের উপর বসে গেছে বা মাঝখানে গ্যাপ আছে, তাহলে আমাদের এখানে ওয়ার্নিং দেখাইতো। তো সেই অনুযায়ী আমাদেরকে কাজ সেটা আবার কারেকশন করতে হতো। যেহেতু আমাদের এখানে কোনো ওয়ার্নিং জেনারেট করে নাই, তাহলে আমাদের মডেলটা এই পর্যন্ত ওকে আছে। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের কি কাজ ছিল, স্টেপ গুলাতে কি ছিল এর পরবর্তীতে মনে আছে? স্যার ডায়াফ্রাম এড করব। আচ্ছা, ডায়াফ্রাম এড করতেছি। তাহলে আমরা আগে হচ্ছে লোড প্যাটার্ন গুলো সিলেক্ট করে নিই। হ্যাঁ, এই যে লোড প্যাটার্ন, ডিফাইনে যাওয়া, ডিফাইনে গিয়ে লোড প্যাটার্ন, এই লোড প্যাটার্নে ক্লিক করবা, এই উইন্ডোটা আসবে। তো এখানে হচ্ছে ডিফল্ট ডেড লোড, লাইভ লোড দেওয়া আছে। তো আমাদের তো আরো যে আমাদের কি কি প্যাটার্ন আছে, আমাদের প্ল্যানটা যদি দেখি, আমাদের এখানে কি কি লোড আসবে বা কি কি লোড কনসিডার করবো আমরা। আমরা কনসিডার করবো হচ্ছে ডেড লোড তো থাকবেই, প্রত্যেকটা মেম্বারের যে সেলফ ওয়েট সেটা ডেড লোড। তারপরে হচ্ছে লাইভ লোড, তারপরে হচ্ছে এই ফ্রেম গুলাতে যে ওয়াল আছে, সরি যে পার্টিশন, পার্টিশন ওয়াল আসবে, পার্টিশন ওয়াল লোড আসবে। তারপরে হচ্ছে এই বিম গুলার উপরে ওয়াল আছে, তাহলে আমার হচ্ছে ওয়াল লোড, ওয়াল লোড আসবে। তারপরে হচ্ছে ফ্লোর ফিনিশ, যে হচ্ছে আমরা কাস্টিং করার পরে যে ফিনিশিংটা দেই, টাইলস কেউ দেয় আবার কেউ হচ্ছে প্লাস্টারিং করে, তো সেটা হচ্ছে আমার ফ্লোর ফিনিশ। তারপরে আসবে হচ্ছে আমার ল্যাটারাল লোড। ল্যাটারাল লোড কি কি আছে, এটা হচ্ছে আর্থকুইক লোড এক্স ডাইরেকশন, আর একটা হচ্ছে এ কিউ ওয়াই ডাইরেকশন। আর আরেকটা ল্যাটারাল লোড আছে যেটা হচ্ছে উইন্ড লোড। উইন্ড লোড এটাও এক্স ডাইরেকশন, আর একটা হচ্ছে ওয়াই ডাইরেকশন। আর এগুলা হচ্ছে আমাদের লোড আসবে। আর কোনো বাদ গেল? ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, ল্যাটারাল লোড। আর মনে হয় আরেকটা হচ্ছে যে বিল্ডিং এর উপরে যদি আমার হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক থাকে, সিসি ঢালাই করা হতে পারে, অথবা হচ্ছে ওই যে
3000 লিটার বা 1500 লিটারের যে ট্যাঙ্কি গুলো আছে সেগুলোও থাকতে পারে। তো সেটা হচ্ছে কোন জায়গায় আমি বসাবো পানির ট্যাঙ্কিটা, সেটা সেই জায়গায় আমাকে লোড অ্যাসাইন করতে হবে। তো আমি যদি মনে করো যে স্টেয়ার হেডের উপরে ওই ট্যাঙ্কি বসাবো, এই স্টেয়ার হেডের উপরে ওই লোড অ্যাসাইন করে আমি ডিজাইন করবো, কিন্তু যদি আবার আমি ডিজাইন করলাম এখানে কিন্তু ট্যাঙ্কিটা বসালো এখানে, তাহলে হবে? তাহলে কিন্তু হবে না। তো যে পজিশনে ট্যাঙ্কি বসবে সেই পজিশনে লোড অ্যাসাইন করে ডিজাইন করতে হবে, এবং প্র্যাকটিক্যালি যাতে ওখানে পানি ট্যাঙ্কিটা বসে, বা তোমার হচ্ছে যদি সিসি ঢালাই করা ট্যাঙ্কি থাকে, তো সেখানে হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এটার জন্য একটা হচ্ছে আমরা লোড অ্যাসাইন করব। তো এখন তাহলে এখানে আসি, এখন ইটেক্সে তো এখানে ডেড লোড লাইভ লোড তো আছেই। তো এখন আসি হচ্ছে ফ্লোর ফিনিশ, এবং এটা হচ্ছে টাইপটা হবে সুপার ডেড লোড। সুপার ডেড লোড দিয়ে হচ্ছে অ্যাড নিউ লোড, এখানে আমার অ্যাড হয়ে যাবে। তারপরে আসবে হচ্ছে পার্টিশন ওয়াল, এটাও সুপার ডেড। তারপরে আসবে হচ্ছে ওয়াল লোড, এটাও সুপার। তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, আর কি আছে ল্যাটারাল লোড TQX। এখানে টাইপ হচ্ছে আমার সিসমিক, আর্থকুয়েক হচ্ছে সিসমিক। এখন এই সিসমিক যখন টাইপ আসবে তখন এটা আনলক হবে অটো ল্যাটারাল লোড। এখানে অনেকগুলো কোড আছে, আমরা হচ্ছে বলছিলাম যে BNBC 2020 এর সাথে 705, এটা তাহলে আমরা দেবো হচ্ছে এই কোড। যেহেতু আমাদের এখানে BNBC কোড নাই, IS কোড আছে, BNBC নাই। কবে আসবে বিভিন্ন সফটওয়্যার গুলোতে তা কেউ জানে না। শুনছি কাজ হচ্ছে সফটওয়্যারে ইনকর্পোরেট করার জন্য, কিন্তু ফাইনালি কবে হবে এটা আমি জানি না। তাহলে এখানে আমরা C5 এটার হেল্প নিয়ে আমরা দেবো অ্যাড নিউ লোড। তারপরে হচ্ছে আজকে কোয়াইডিয়েশন যদি দেই, এটাও সিসমিক এবং কোডই একটাই, তাহলে হচ্ছে তারপরে আসছে হচ্ছে উইল লোড এক্স ডিরেকশন, এটা হচ্ছে টাইপটা হয়ে যাবে তখন আমার উইন্ড। আর কোন কোড ইউজ করবো 705, তাহলে এখানে হচ্ছে অ্যাড নিউ লোড। তারপরে WNS ওয়াই ডাইরেকশন, এটা উইন্ড, অ্যাড নিউ লোড। আমার আর কোনো বাদ আছে? তাহলে হচ্ছে ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড, EQX, EQY, উইল লোড X এবং হচ্ছে উইল লোড Y। এই হলো হচ্ছে আমার লোড প্যাটার্ন। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা ওকে করবো। স্যার ওয়াটার ট্যাঙ্কের যে বলছিলেন লোড, এটা কি আনবেন না? আচ্ছা, তাহলে আবার যাই লোড প্যাটার্ন, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এখন এটা কি করবা, ডেড লোড দিবা না লাইভ লোড দিবা? স্যার দুই ধরনের লোড হবে না স্যার? হ্যাঁ, দুইটা তো হবে স্যার, একটা তো তার হচ্ছে একটা সেলফ ওয়েট থাকবে, আবার ওয়াটারের জন্য একটা কন্ডিশন। এখন এখানে হচ্ছে পানি তো সবসময় থাকে না। ওয়াটার হচ্ছে পানির ট্যাঙ্কি যখন পাম্প থেকে উপরে উঠে তখন এটা ফিল আপ থাকে, আবার ইউজ হওয়ার পর এটা আবার হচ্ছে খালি হয়। তাহলে কিছু সময় ফিল আপ থেকে আবার কিছু সময় কম থাকে, তাহলে এটা ফুল লোডে নিয়ে যেতে পারি। স্যার ম্যাক্সিমাম ফুল অবস্থায় যে লোড আসবে ওটা মানে ডেড লোড হিসেবে কাউন্ট করে করা যেতে পারে স্যার? এটা অনেকে দেখছি লাইভ লোড হিসেবে কাউন্ট করছে,
আবার অনেককে দেখছি ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে এটার যে লোডটা আসবে সেই লোডের অর্ধেক হচ্ছে ডেড লোড, আর অর্ধেক হচ্ছে তোমার লাইভ লোড হচ্ছে অ্যাপ্লাই করে। হ্যাঁ, এখন তোমার জাজমেন্টে যেটা নিয়ে আসো আর কি। তাহলে আমরা কোনটা নিব? আমরা একটা নিয়ে কাজ করি, লাইভ লোড নেই। লাইভ লোড নিলে আমার হচ্ছে বিল্ডিং এর ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে, কারণ হচ্ছে লাইভ লোডের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত, 1.6 মনে করো। আচ্ছা আমরা দিই, তোমরা হচ্ছে ওই যে অর্ধেক ডেড লোড অর্ধেক লাইভ লোড সেটাও দিতে পারো, অ্যাড নিউ লোড। তাহলে এগুলো হচ্ছে আমার ডিফাইন লোড প্যাটার্ন। তারপরে হচ্ছে ডিফাইন করব লোড কেস। লোড প্যাটার্ন ডিফাইন করার পর লোড কেস গুলো অটো চলে আসার কথা চেক করবো যে ঠিক আছে কিনা। দেখো এখানে হচ্ছে ডেড লোড, লাইভ লোড, টুল ফিনিশ, পার্টিশন, ওভার লোড সবগুলো আমার আসছে। হ্যাঁ, এবং লোড কেসটাই হচ্ছে লিনিয়ার স্ট্যাটিক। আমরা যে এখন ডিজাইনটা করতেছি সেটা হচ্ছে ইএলএফ, যেটা ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স মেথডে করতেছি। হ্যাঁ, এখন আমরা কখন ইএলএফ মেথডে করতে পারবো আবার কখন আমাকে ডাইনামিকে করতে হবে সেটার হচ্ছে বিএনবিসি গাইডলাইন আছে, কখন স্ট্যাটিকে অ্যানালাইসিস করব কখন ডাইনামিক অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো ওটা আসতেছে একটু পরে। তো আমাদের যেহেতু এটা স্ট্যাটিকের আবার লিনিয়ার আছে, নন লিনিয়ার আছে, ডাইনামিকের আবার লিনিয়ার, নন লিনিয়ার, আমরা হচ্ছে লিনিয়ার স্ট্যাটিক এখানে। তাহলে এটা আমার যেহেতু সবগুলো আসছে ওকে দেব। হ্যাঁ, লোড কেসগুলো ঠিক আছে। এরপরে হচ্ছে লোড কম্বিনেশনের পরে আসি। আমরা এখানে একটু লোড প্যাটার্ন গুলাতে আমাদেরকে হচ্ছে ল্যাটারাল লোড টাইটেল, যেটা দিচ্ছি ASC 705 ASC, এই কোড গুলা হচ্ছে আমেরিকান যে তোমার ASC সেটা, কিন্তু আমাদের বিএনবিসির সাথে এখন এটা অ্যালাইন করতে হবে। তো আমাদের বিএনবিসির সাথে করতে গেলে কি করতে হবে, এখানে মডিফাই করতে হবে। তো এখানে একটা উইন্ডো পাবো দেখতে। তো এখানে হচ্ছে অনেকগুলা জিনিস আছে, এগুলা হচ্ছে এখন বিএনবিসি থেকে আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এটা দেওয়ার জন্য তোমাদের কারো কাছে কি সয়েল টেস্টের রিপোর্ট আছে? সয়েল টেস্টের রিপোর্ট থাকার কথা না, আবার যদি আবার অনেকে প্র্যাকটিস করা থাকার কথা। কারো কাছে আছে সয়েল টেস্টের রিপোর্ট? স্যার এন ভ্যালুর একটা গ্রাফ ছিল স্যার, আমাদের স্যার দিছিলেন এন ভ্যালু, যেটা সোয়েলের ডেপথের সাথে। এন ভ্যালু তো আছে, লাগবে ওই সয়েল টেস্টের রিপোর্টে আছে। স্যার রিপোর্ট দেন নাই, তবে ওই একটা পিডিএফ দিছিলেন আমাদেরকে। আচ্ছা, তো সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমাকে সাইড প্লাস সয়েল টেস্টের রিপোর্টের আগে থেকে সাইড ক্লাস বের করতে হবে, সেখান থেকে বিএনবিসি টেবিল আছে, টেবিল থেকে ভ্যালুগুলা বের করতে হবে। তো এটার জন্য এখন হচ্ছে কি করা যায়, এই যে আবার টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। ঠিক আমি এমনি এখানে ইনপুট দিয়ে দেখা দেব না বিএনবিসির ভিতরে মানে কোন ক্লজে আছে এগুলো সব দেখাই দিব? ওটা দেখা, হ্যাঁ বিএনবিসি বিশেষ দেখা যাবে। বিএনবিসি না, তাহলে এটা আপাতত এটা এখানে এভাবে থাক। হ্যাঁ স্যার আমরা তো মানে হচ্ছে বিএনবিসি 2020 দিয়ে হচ্ছে হাতে করতে পারি স্যার। হাতে যদি করার পর যে লোড কেসটা আসে তখন তারপর যদি আমি যদি ফ্রেমে অ্যাপ্লাই করি, এই সিস্টেম কি আছে না স্যার এদিকে ডিরেক্ট দেওয়া? এখানে হচ্ছে আমি দেখাই এটা করতে পারি। এখানে
কয়েকটা অপশন আছে এখানে। তুমি এই লোডের, এই ল্যাটারাল লোডে যে এই কোডের হেল্প নিয়ে করতে পারবা। আরেকটা আছে ইউজার কোএফিসিয়েন্ট, যদি আমি দেই আসতেছে না again, মডিফাই, আচ্ছা ইউজার কোএফিসিয়েন্ট মডিফাই, ইউজার কোএফিসিয়েন্ট, এটাকে এখান থেকে তুমি এই ভ্যালুগুলো দিতে পারবা। এগুলো বের করতে হবে। বেশিয়ার কোএফিসিয়েন্ট, বিল্ডিং হাইট কে, এটা দিলেও হবে। আর এটা তো ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দিতে হবে আর কি, বেশিয়ার কোএফিসিয়েন্ট সি কে এর মান। হ্যাঁ, এটা গেল। আরেকটা অপশন আছে ইউজার লোড। ইউজার লোড যদি দেই তাহলে এখানে হচ্ছে আমার আগে ডায়াফ্রাম দিয়ে আসতে জি হবে। স্যার, এভাবে পারবো স্যার। হ্যাঁ, আগে ডায়াফ্রাম দিয়ে আসতে হবে। তখন হচ্ছে ওই যে এফএক্স এর ভ্যালুটা, এটা হচ্ছে কোনটা, যে বিল্ডিংটা যে আমাদের ছিল এরকম, হ্যাঁ, তো এখানে স্টোরি ছিল না, এভাবে লোড গুলো আসবে। এখানে একটা বেস শেয়ার পাবা। এই বেস শেয়ারটা হচ্ছে প্রতিটা স্টোরি কি হবে, ভাগ হবে স্যার। ভাগ হবে। যে এই যে এখানে ভ্যালু গুলা পাবা, এটা হচ্ছে তোমার এই যে এটা আসে নাই, ডায়াফ্রাম দিলে হচ্ছে অ্যাসাইন করলে এটা আসতো। এই এফএক্স এর ভ্যালু গুলা পাবা এক ডিরেকশনে। আবার সেম হচ্ছে এফওয়াই ক্যালকুলেশন করে তোমাকে হচ্ছে বের করতে হবে। এখানে ইনপুট দিলে সেটা তুমি হচ্ছে ভ্যালু গুলা প্রায় কাছাকাছি সেম রেজাল্ট পাবা আর কি। যদি তোমার ক্যালকুলেশনটা ঠিক থাকে তাহলে সফটওয়্যারের সাথে তোমার ভেরিয়েশন খুব একটা বেশি হবে না। আর যদি তুমি ক্যালকুলেশন করতে ভুল করো তাহলে হচ্ছে মিলবে না। আর এটার জন্য তুমি হচ্ছে যে এফএক্স এর এবং এফওয়াই ম্যানুয়াল ক্যালকুলেশন যেটা বেশিয়ার ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে তুমি এই যে কি বলে এটাকে এক্সেল শিট বানিয়ে নিতে পারো। হ্যাঁ, এক্সেল শিটে হচ্ছে তুমি ক্যালকুলেশন করতে পারো। তো এখন হচ্ছে আমরা তাহলে একটু বিএনবিসি তে যাই, কিছু জিনিস দেখে আসি। এখন বুঝতে পারছো, এখানে তুমি কয়েকটা 3 ধাপে করতে পারবা। ইউজার লোড দিয়ে করতে পারবা, কোডের সাহায্য নিয়ে করতে পারবা, তারপরে ইউজার লোড, ইউজার কোএফিসিয়েন্ট। হ্যাঁ, অনেকে ইউবিসি 97 নিয়ে কাজ করে। তোমার যেটা হচ্ছে বিএনবিসির সাথে মিলাইতে পারবা, মিলাইতে সহজ হবে, যেখানে ডাটাগুলো ইনপুট দিতে তোমার সহজ হবে, সেটা নিয়ে কাজ করবা। কিন্তু যাতে তোমার ক্যালকুলেশন বা ওয়েটা প্রপার হয় সেদিকে খেয়াল রাখবা, নাহলে ক্যালকুলেশন মিলবে না। তো আমাদের যেহেতু কোড ছিল, কোড নিয়ে রেখে দিই। ওকে, এখন হচ্ছে বিএনবিসি কোডে যাই। তোমাদের কাছে কি হার্ড কপি আছে বিএনবিসির? বিএনবিসির হার্ড কপি আছে? নাই না? না স্যার। আচ্ছা, কোড তো পড়াইতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট জিনিসগুলো একটু টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে গেলে বা এগুলো একটু, চ্যাপ্টার 2 না, আমি কোথায় রাখছি? আচ্ছা, এটা হলো চ্যাপ্টার 2 আর্থকুইক লোড। আমরা চলে যাবো হচ্ছে
2.5.6 এই সেকশন গুলো লিখে রাখো তোমরা, হ্যাঁ। 2.5.6 তাহলে বিএনবিসি তে হার্ড কপি থাকুক বা হচ্ছে সফট কপি থাকুক, সরাসরি ওখানে চলে যেতে হবে। আর ময়না থাকলে খুঁজতে আবার হচ্ছে সময় লাগবে। 2.5.6 স্যার জি। স্যার লাইভ লোড যখন পড়াইছিলেন তখন স্যার স্টেয়ার লোড, তারপরে হচ্ছে রুফের জন্য, ইন্টেরিয়র প্যানেলের জন্য এগুলো লোড পড়াইছিলেন, তো এগুলো আমরা দিব না স্যার? হ্যাঁ, আমরা তো এখন অ্যাসাইন তো করি নাই লোড গুলা, যা শুধু প্যাটার্ন গুলো আমরা ডিফাইন করলাম। এখন মডেলে অ্যাসাইন করি নাই, কিন্তু এখন যখন অ্যাসাইন করবো তখন ওগুলা আসবে। বুঝতে পারছো? জি স্যার। Two point 5.4 এই যে এখানে 2.5.6 স্ট্যাটিক অ্যানালাইসিস প্রসিডিউর কখন করবা? এখানে দুটো কন্ডিশন আছে, এখানে লেখাগুলো পড়ে নিবা। এখানে দুইটা কন্ডিশন আছে যে the building period in the two main horizontal direction is smaller than both 4 TC. TC এর ভ্যালু কোথায় পাবা? সেকশন 2.5.4.3 তে and 2 সেকেন্ড। যদি আমার টাইম পিরিয়ডটা হচ্ছে 2 সেকেন্ডের কম হয় এবং 4 TC এর কম হয়, তাহলে আমি স্ট্যাটিক করতে পারবো। আরেকটা দেওয়া আছে এখানে, the building does not possess irregularity in elevation as defined in section 2.5.5.3, অর্থাৎ যদি হচ্ছে 2 sec 4 TC আর অথবা হচ্ছে তোমার অথবা না 2 সেকেন্ডের কম হতে হবে। এবং এখানে যে হচ্ছে সেকশন 2.5.3 তে যে ইরেগুলারিটি দেওয়া আছে এটা থাকা যাবে না। তো এখন 2.5.4.3 টিসি এটা দেখে আসি, টিসি কি জিনিস? 2 সেকেন্ড। আচ্ছা, আর এটা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড বিল্ডিং এর বের করা আছে ইকুয়েশন। এই যে বিল্ডিং পিরিয়ড, বিল্ডিং পিরিয়ড ফান্ডামেন্টাল আর কি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট যেটা আর কি, মানে অ্যাকচুয়াল না, অ্যাপ্রক্সিমেট আর কি। তো বিল্ডিং পিরিয়ড, এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কাজে লাগবে সব সময়। t equal to ct c sub t a sub n to the power m। এখন ct কি, a sub n কি, m কি? এখন আসো, টেবিল দেওয়া আছে নিচে, এই যে টেবিলে দেওয়া আছে values for coefficient to estimate approximate period। এই যে এখানে আছে ct, এখানে হচ্ছে m। এখন এখানে কিছু স্ট্রাকচার টাইপ দেওয়া আছে, কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তাহলে সিটি এর ভ্যালু কত, এম এর মান কত? স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয় তাহলে সিটি এর ভ্যালু কত, এম এর মান কত? ইসেন্ট্রিক্যালি ব্রেসড স্টিল ফ্রেম, ব্রেসিং সিস্টেম যদি থাকে স্টিলের, তাহলে তোমার এখানে ভ্যালু গুলো কত হবে? এবং এই যে তিনটা টাইপ আছে, এই তিন টাইপ বাদ দিয়ে অন্য যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রেই 0.0488.75। তো এখানে নোট দেওয়া আছে, এটা পড়ে নেবো। তো এখন হচ্ছে আমাদের যেটা কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, হ্যাঁ, তাহলে আমরা সিটি ভ্যালু কোনটা, 0.0466 এবং এম এর মান হচ্ছে কত, 0.9। আর এখানে তাহলে আমার সিটি এর ভ্যালু পাইলাম, সি সাব টি এর ভ্যালু পাইলাম এবং এম এর ভ্যালু পাইলাম। এখন এইচ সাব এন, এখন এইচ সাব এন কি বলছে? হাইট অফ বিল্ডিং ইন মিটার ফ্রম ফাউন্ডেশন
or from top of rigid basement, অর্থাৎ ফুটিং এর বেজের উপর থেকে টোটাল বিল্ডিং এর রুফ পর্যন্ত যে হাইট সেটা হচ্ছে আমার HN, এবং অবশ্যই এই ইকুয়েশনটা যখন ব্যবহার করবা মিটারে, এখানে H এর মান মিটারে দেওয়া আছে। যদি H এর মান ফিটে ব্যবহার করো তাহলে CT এবং M এর মানে একটু চেঞ্জ হবে, কিন্তু এখানে এই ইকুয়েশনে যে ইউনিটটা দেওয়া আছে সেটা অবশ্যই ইনপুটটা H এর ইনপুটটা হচ্ছে মিটারে দিতে হবে, নাহলে ভ্যালু পাবা না, পাবা কিন্তু ইনকারেক্ট ভ্যালু পাবা। তাহলে এখন আমাদের বিল্ডিং এর H এর মান জানতে হবে। যদি জানতে পারি তাহলে CT এর মান তো আমার টেবিল থেকে নিব, M এর মান টেবিল থেকে নিব, এখান থেকে আমার T এর ভ্যালুটা পাবো। তাহলে যদি এখানে আমার স্ট্রাকচার যেহেতু কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তাহলে CT এর ভ্যালু হচ্ছে T ইকুয়াল টু কি দেওয়া আছে, CT টু দি পাওয়ার n বাই m। CT এর ভ্যালুটা আছে যে 0.0466 আর m এর ভ্যালু হচ্ছে 0.9। আর আমাদের বিল্ডিংটা কত ফিট, কত মিটার, যদি মনে না থাকে বা এই করতে না পারো তাহলে এখানে যাবা, গিয়ে যাওয়া হচ্ছে অ্যাড বা মডিফাই গ্রিডে যাবা, এখান থেকে দেখবা যে আমার বেস থেকে এখন এখানে কথা আছে সেটা হচ্ছে মানে স্টোরি 7 এ যেটা, ওখানে তো শুধু স্টেয়ার হেডে 4টা কলাম আছে, বাকিগুলা কিন্তু নাই পুরোটা। তো ওটা হচ্ছে যে আমার রুফ আছে সেটার তুলনায় খুব মানে নেগলিজিবল। তো এখানে যে স্টোরি 6 এ পর্যন্ত আমরা হাইটটা নিব, যেহেতু আমাদের মেইন যে ল্যাটারাল রুটটা রেজিস্ট করবে সেটা হচ্ছে এই যে স্টোরি 1 to 6, এখানে আমার আছে কত 57 ফিট, 57 ফিট। তাহলে আমার বিল্ডিং এর হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে 57 ফিট, কিন্তু এখানে ইনপুট দেওয়ার জন্য আমার অবশ্যই এটা মিটারে করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমার টাইম পিরিয়ডটা কত আসতেছে, ইউনিটটা এটা কি হবে, ইউনিট সেকেন্ডে হবে। তো এটা ক্যালকুলেশন করে করো দেখি একদম কত আসে ভ্যালুটা, বলো ক্যালকুলেশন করো, সিটির ভ্যালু কত আসে। পাঁচশো 30 আছে 530, স্যার 17.37 স্যার মিটার 17.67 37 স্যার 37। তাহলে এখন টি এর ভ্যালু কত এটা বের করো। টি এর ভ্যালু 0.65 আসে স্যার, 0.65। তাহলে আমার হচ্ছে বিল্ডিং এর যে পিরিয়ড 0.65। এখন এই যে 0.65 এটা হচ্ছে যে আমরা যে ডিফাইন গিয়ে যে লোড প্যাটার্নে যে এখানে আছে ইকিউ মডিফাই যদি করি, তাহলে এই যে এখানে টাইম পিরিয়ড দেওয়া আছে, হ্যাঁ, তো এখানে কিছু মানে ডিফল্ট বলতে এখানে দেওয়া আছে ওই যে সিটি এবং হচ্ছে এম এর ভ্যালু গুলা, হ্যাঁ, সিটি এবং এম এর ভ্যালু এখানে দেওয়া আছে। যেহেতু আমার ইউনিট ফিটে, তো এটা হচ্ছে যদি আমি এই অ্যাপ্রক্সিমেট ইউজ করি তাহলে আমাকে খেয়াল করতে হবে যে আমার ভ্যালুগুলো আমি ঠিক এখানে সিলেক্ট করতেছি কিনা। আর একটা প্রোগ্রাম ক্যালকুলেটেড, এটারও সিটি ভ্যালুগুলো ইউনিট মিলাই দেখতে হবে যে ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন, মানে হচ্ছে আমরা যেটা বের করলাম, আমরা যদি এখানে আমাদেরটা দিই 0.6, যদি ঠিক মতো ক্যালকুলেশন করে থাকো তাহলে ঠিক আছে। টি এর মানটা হচ্ছে 0.65 সেকেন্ড, হ্যাঁ, তো এটা এখানে কাজে লাগবে আর কি, যাই ওটা পরে আসতেছে।
তাহলে এই টি এর ভ্যালু আমরা টাইম পিরিয়ড পাইলাম। তাহলে আমরা 2.5.6 এ যাই, টাইম পিরিয়ড। এখন টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারবা, তাই না? ওটা এক্সেল বানাই নিবা, যা শুধু হাইট ইনপুট দিবা, সব বের হয়ে আসবে। তাহলে এখানে হলো বিল্ডিং পিরিয়ড টি, ওই যে 0.65। আর এখন আসি, তাহলে আমাদের 2 সেকেন্ড কম না বেশি? কম। আরেকটা আছে 4 টিসি। এখন টিসি এর ভ্যালু কোথায় পাবো? সেকশন 2.5.4.3। এই যে সেকশন 2.5.4.3 টেবিল নাম্বার হচ্ছে এই যে এটা, site dependent soil factor and other parameter defining elastic response spectrum। তো এখানে হচ্ছে টিসি, এই যে টিসি এর ভ্যালু। এখন টিসি এর ভ্যালু এখানে অনেকগুলো আছে, তুমি কোনটা নিবা? এখন এই টিসি এর ভ্যালু বের করতে গেলে তোমাকে আসতে হবে এই সয়েল টাইপ বের করতে হবে, সয়েল টাইপ বের করতে হবে। মানে সয়েল টাইপ এসএ হবে না এসবি হবে না এসসি হবে, এসডি হবে না এসসি হবে, এটা আবার আমাদেরকে বিএনবিসি তে বলা আছে কিভাবে বের করবো। তো এটা এখন কোথায় আছে? উপরে চলে যাই, এই যে আমার সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিস, এসএ, এসবি, এসসি, এসডি, এসই, এস1 আর হচ্ছে এস2। আচ্ছা, এখন হচ্ছে এগুলা এসএ এসবি কিভাবে সিলেক্ট করব? এখানে কিছু এভারেজ সয়েল প্রপার্টিজ ইন টপ 30 মিটার, গ্রাউন্ড থেকে 30 মিটার নিচে, অর্থাৎ 100 ফুট। লেয়ারে আমার হচ্ছে, তো আমাদের শেয়ার অফ ভেলোসিটি যেটা, এটা আমরা করতে পারি না। মানে খুব বড় প্রজেক্ট না হলে, কোটি টাকার প্রজেক্ট না হলে এটা সম্ভব না। এটা হচ্ছে একটা টেস্ট করতে হচ্ছে তোমার কত 2.5-3 লাখ টাকার মতো লাগে যাবে বা আরো বেশি। আর সহজে আমরা যেটা করতে পারি এসপিটি ভ্যালু। তো এটারও হচ্ছে প্রপার ওয়েতে আমরা টেস্ট করতে পারি না, অর্থাৎ যারা এই টেস্ট করে জিওটেকনিক্যাল এক্সপার্ট থাকে না, লেবার মিস্ত্রিরা ফিল্ড থেকে ডাটা কালেকশন করে নিয়ে আসে, আবার এখানে 60 ফিট 30 ফিট পর্যন্ত গিয়ে হচ্ছে থামে যায়, পরে আর যায় না। কিন্তু আমাদের এখানে বলে দিছে যে 30 মিটারের ডাটা লাগবে, হ্যাঁ, না 30 মিটার পর্যন্ত যেতে পারি না মতো যায় না মিস্ত্রিরা হচ্ছে। আর অ্যাকচুয়াল সয়েল টেস্ট করতে পার বোরিং এ 30,000-এর উপরে বেশি খরচ হবে। সয়েল টেস্ট, তারপরে হচ্ছে ল্যাবের টেস্ট, সবকিছু টেস্ট। কিন্তু আমাদের কি করে, শুধু ওই যে এসপিটি ভ্যালুটা নিয়ে আসে আর ল্যাবের রিপোর্ট গুলো আন্দাজি বসাই দিয়ে রিপোর্ট বানাই দিয়ে সয়েল টেস্ট হয়ে গেল 7 দিনে। এখন 10,000 টাকা দিয়ে 3টা বোরিং। তো আমরা অসম্ভবকে সম্ভব করে নিছি, করার কিছু নাই, ওই রিপোর্ট দিয়ে কাজ করতে হবে। তো এখানে এই এসপিটি ভ্যালুটা এন ভ্যালু, এই এসপিটি ভ্যালু যদি হচ্ছে, এসপিটি ভ্যালু তো জানো কি জিনিস, এখানে দেখি জিজ্ঞেস করি, আছে 548 নাই ক্লাস করে, মানে অনলাইনে ক্লাসের সুবিধা। আচ্ছা, তারপর হচ্ছে 544 আছে, বলো দেখি এসপিটি কি জিনিস। এসপিটি অ্যাসিস্ট্যান্ট এটা তো সবাই ইলাবোরেশন সবাই জানে, জিনিসটা কি এটা বলো।
মানে বের করে কিভাবে এন ভ্যালুটা এটা বলো। হ্যাঁ মনে নাই, তাহলে কেমনে হবে? এটা ভুলে গেলে তো হবে না। আর কি আছে? 561 আছে, 561 নাই। 510 আছে, স্যার বলো। স্যার এসপিটি ভ্যালু মেবি নির্দিষ্ট হাইট থেকে মানে ব্লো এর সংখ্যা নির্দিষ্ট কত নির্দিষ্ট মিটার পেনিট্রেশনের জন্য বা ফিট নাম্বার অফ ব্লো কত এটা বের করে আর কি। নাম্বার অফ ব্লুটা বের করে কিভাবে এটা বলো। কিভাবে স্যার? দশ সরি 5 ফিটের জন্য স্যার পেনিট্রেশন জি স্যার। ফিল্ডে মনে হয় স্যার প্রত্যেক 5 ফিটের জন্য মানে কতটা ব্লো লাগে এটা। 5 ফিটের জন্য কতটা ব্লু লাগে? তুমি নতুন কিছু আবিষ্কার করলা। 5 ফিট নাকি স্যার? 5 ফিট না বের হয়ে যাচ্ছে এখন যদি এখানে 530 আছে, 530 530 নাই। 527 সরি স্যার, এক্স্যাক্টলি মনে হচ্ছে না। মরুল কত? 527 না 530? 527 তারপরে হচ্ছে 539 জি স্যার। বলো। স্যার কোনটা বলবো স্যার, পুরোটা? এতক্ষণ ধরে কি জিজ্ঞেস করতেছি, কই আছো? না স্যার আছে স্যার, এই যে এখন কি স্যার কয়টা ব্লো লাগবে সেটা বলবো, মানে এন ভ্যালুটা কিভাবে পাই সেটা? এন ভ্যালু কিভাবে পাবো সেটা বলো। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে স্যার স্প্লিট স্পন আছে, তো এটা নিয়ে হচ্ছে হ্যামার আছে আর স্প্লিট স্পন আছে। তো জি। হচ্ছে প্রথম হচ্ছে মানে আমরা ফিল্ডে যাওয়ার পর হচ্ছে ইয়ে ওই বোরের ভিতরে হচ্ছে 6 ইঞ্চি পর হচ্ছে ফার্স্ট শুরু করা হয়। আমরা তিনটা নিব 318 ইঞ্চির মতো। তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ওই যে 63.5 কেজির মতো হ্যামারটা থাকে সেটা স্প্লিট স্পনে হচ্ছে হিট করে একটা নির্দিষ্ট হাইট থেকে। তো হচ্ছে আমরা দেখবো যে 6 ইঞ্চির জন্য হচ্ছে কতটুকু পেনিট্রেট, মানে কয়টা ব্লো লাগতেছে আমার। তো সেগুলো হচ্ছে ওই যে তিনটারটা সামেশনটাই হচ্ছে স্যার এন ভ্যালুটা আর কি। পরে দিয়ে আমরা আরো কারেকশন করি স্যার। তিনটার সামেশন? জি স্যার। তিনটার সামেশন? স্যার না না, তিনটা করা লাগে স্যার এভাবে, একটাই। না মানে 6 ইঞ্চি পর যে মানে 6 ইঞ্চি তারপরে 6 ইঞ্চি তারপরে 6 ইঞ্চি তিনটার জন্যই কি আমি সামেশন করবো নাকি? না স্যার, তিনটা সামেশন না স্যার, আলাদা আলাদা। আলাদা আলাদা আবার মানে ঠিক করে বলো। স্যার হচ্ছে মানে প্রথম 6 ইঞ্চির জন্য প্রথম 6 ইঞ্চি বাদ, তো হচ্ছে স্যার পরের যে 6 ইঞ্চি আর পরের 6 ইঞ্চি ওই দুইটার জন্য নিব স্যার, মানে পরের যে 12 ইঞ্চির জন্য আর কি। তো এটাই পেঁচাইতেছো কেন? বলো যে প্রথম 6 ইঞ্চি বাদ দিয়ে পরের 6 ইঞ্চি 12 ইঞ্চিতে যতটা আমার হচ্ছে ব্লু স্যার লাগে। আসলে অনেক দিনের গ্যাপ হয়ে, মানে গ্যাপ বলতে না স্যার, আসলে মানে রেগুলার প্র্যাকটিস থাকলে হয়তো বা ডিরেক্ট পারতাম। আচ্ছা তাহলে এন ভ্যালু গেল। তো এখানে হচ্ছে যদি আমার এখানে এস এ দেওয়া আছে, এস এ হচ্ছে এখানে কি বলা আছে যে রক or other rock like geological formation including at most 5 meter of weaker material at the surface। অর্থাৎ মানে রক যদি থাকে তাহলে সেই সয়েলটা হচ্ছে আমার এস এ ক্যাটাগরিতে আসবে। আর রক থাকলে আমাদেরকে হচ্ছে এসপিটি টেস্টটা করা পসিবল হবে না, আমাদেরকে শেয়ার অফ ভেলোসিটি করতে হবে। এবং এই শেয়ার অফ ভেলোসিটির ভ্যালুটা যদি 800 এর বেশি আসে তখন এটা হচ্ছে আমার এস এ। এখন আসো এস বি। এখানে বলছে deposit of very dense sand, gravel, very steep clay, at least several tens of meter in thickness
হ্যাঁ, তো 10 মিটার থিকনেস জুড়ে যদি হচ্ছে আমার সয়েলটা ডেন্স হয় অথবা গ্রাভেল বা ভেরি স্টিপলি হয়, হ্যাঁ, এবং হচ্ছে এখানে ক্যারেক্টারাইজড বাই এ গ্রাজুয়াল ইনক্রিজ অফ মেকানিক্যাল প্রপার্টিস উইথ ডেপথ, মানে প্রথম মনে করো যে 10 মিটারে যে স্যান্ড গ্রাভেল এবং স্টিপলি আছে, পরের 10 মিটারে প্রথম 10 মিটার থেকে যে প্রপার্টি গুলো আছে পরেরটা আরো বেশি হচ্ছে মানে ভালো, তারপরটা আরো ভালো, এরকম যদি থাকে এবং আমার যদি এসপিটি ভ্যালু এনএফ ভ্যালু যদি হচ্ছে 50 এর বেশি হয়, তাহলে আমি এটা নিয়ে হচ্ছে এস বি ভ্যালু। তো এস এ যেটা, এটা বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল, পাবো না আর কি, আমার জানা নাই এটা আর কি। এস বি, এখন এস বিটা হচ্ছে পাওয়া আছে, অথবা সয়েল ট্রিটমেন্ট করে বেয়ারিং ক্যাপাসিটি বাড়ায়, এটা অনেক টেস্ট করতে হয় এসবি। আর আছে হচ্ছে এসসি। এসসি কি ডিপ ডিপোজিট অফ ডেন্স অর মিডিয়াম ডেন্স, হ্যাঁ ওটা ছিল হচ্ছে ভেরি ডেন্স, এটা হচ্ছে মিডিয়াম ডেন্স যদি থাকে, গ্রাভেল স্টিপ প্লে থাকে সেভারেল টেন্স টু মেনি হান্ড্রেড অফ মিটার, এবং এটার শেয়ার অফ ভেলোসিটি যদি এত, এবং হচ্ছে এসপিটি ভ্যালু যদি 15 থেকে 50, তাহলে এটা হবে এসসি। এটা অ্যাভেলেবল আছে বাংলাদেশের অনেক জায়গায়, তাহলে হচ্ছে 15 থেকে 50 এর মধ্যে থাকলে এসসি। এসডি, ডিপোজিট অফ লুজ টু মিডিয়াম কোহেশনলেস সয়েল যদি থাকে, হ্যাঁ, তাহলে আমার হচ্ছে, এবং শেয়ার অফ ভেলোসিটি যদি 180 কম এবং এসপিটি ভ্যালু যদি 15 এর নিচে হয়, তাহলে হচ্ছে আমার এটা এসডি ক্যাটাগরিতে যাবে। এটাই হচ্ছে তুমি বাংলাদেশে ম্যাক্সিমাম পাওয়া 15 এর নিচে এসপিটি ভ্যালু। কেন পাওয়া? ওই যে ঠিক মতো অনেক প্যারামিটার আছে, তুমি পড়াশোনা করে নেবা। তো এর 15 এর নিচে হলে হচ্ছে এসডি। আর এখানে হচ্ছে তিনটা আছে, এসই, S1 এবং S2, এটা কোনো এন ভ্যালু দেওয়া নাই, এর কোনো কিন্তু এন ভ্যালু দেওয়া নাই। এখন এসি কখন হবে? এ সয়েল প্রোফাইল কনসিস্টিং অফ সারফেস এলুভিয়াল লেয়ার যদি থাকে, এবং শেয়ার ভেলোসিটি যদি হচ্ছে এসসি অর এসডি, এবং থিকনেস ভেরিং বিটুইন অ্যাবাউট 5 মিটার এন্ড 20 মিটার। থিকনেসের যে তোমার মানে একটা থিকনেস এক ধরনের সয়েল, আরেকটা থিকনেস আরেক ধরনের সয়েল, হ্যাঁ, thickness varying between about 5 meter and 20 meter underlying by stiffer material with VS এত। তো এই ধরনের সয়েল হচ্ছে যদি থাকে, তাহলে এটা এগুলাতে হচ্ছে অনেক টেস্ট আছে, সেই টেস্ট গুলো করে হচ্ছে কি সাইট স্পেসিফিক অ্যানালাইসিস, এখানে একটা আছে S1, এটাও আছে, S2 আছে। তো এই ধরনের সয়েল যদি আমরা পাই, এই যে এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে, এই সয়েল টাইপের সয়েল যদি পাই, তাহলে আমাদেরকে সাইট স্পেসিফিক অ্যানালাইসিস করতে হবে। স্যার শেয়ার ভেলোসিটিটা কি ধরবে স্যার? এটা শেয়ার অফ ভেলোসিটি তো টেস্ট হয় না। আমাদের তো স্যার ডিজাইনের জন্য তো কিছু একটা করতে হবে, আমরা তাহলে কোনটা সিলেক্ট করব? এখন এটা সিলেক্ট করবো, তাই না? এখন হচ্ছে আমি বলি, এগুলার জন্য তো সাইট স্পেসিফিক অ্যানালাইসিস করতে হবে, এবং এই সাইট স্পেসিফিক অ্যানালাইসিস করার জন্য আমাদের বাংলাদেশে জিওটেকনিক্যাল এক্সপার্ট লাগবে। শুধু জিওটেকনিক্যাল লোক হলে হবে না, জিওটেকনিক্যাল এক্সপার্ট থাকতে হবে এই লাইনে। হ্যাঁ, এটা অনেকটা আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড। তো এই ধরনের লোক বাংলাদেশে খুঁজে পাওয়া অনেক কষ্টকর, অথবা খুঁজতে গেলে পাবা না। অনেকে আছে জানে অনেক কিছু, কিন্তু মানে এটা এই বিষয়ে এক্সপার্ট না। হ্যাঁ, আমিও এই বিষয়ে এক্সপার্ট না। হ্যাঁ, তো এখন সলিউশন কি? আমার এই সয়েল আসলে এখন আমি কি করবো? আমার তো এই অ্যানালাইসিস করা আর হচ্ছে অনেক কস্টলি, এবং হচ্ছে অনেক তো এটা তো আমার দ্বারা সম্ভব না। তাহলে কি বাড়ি বিল্ডিং হবে না? তো হবে। তো আমাদেরকে হচ্ছে এসডি নিয়ে কাজ করতে হবে। এএসডি, এটা হচ্ছে আমার যে এসএ, এসবি, এসসি, এসডি এগুলোর মধ্যে সবচেয়ে কম, যেটা হচ্ছে অর্থাৎ সয়েল কন্ডিশনটা খুব কম।
একটা এখানে আছে লিকুইফাইবল সয়েল আছে, এই যে লিকুইফাইবল সয়েল সেনসিটিভ প্লেজে থাকে S2, এটারও সাইড স্পেসিফিক অ্যানালাইসিস করতে হবে। তো এগুলা এখন তোমরা হচ্ছে অনেক আর্টিকেল পড়বা এগুলা নিয়ে, তো আমাদের এটা আপাতত তোমরা হচ্ছে মাথায় নিয়ে আসার দরকার নাই। তোমরা দেখবা যে এন ভ্যালু গুলা আছে এখন হচ্ছে যদি সয়েল টেস্টের রিপোর্ট, এখন অনেকে 2 তলা বিল্ডিং করে 3 তলা বিল্ডিং করে সয়েল টেস্ট করে না। তো সয়েল টেস্ট যদি না করে তখন তুমি কোন ভ্যালুটা নিয়ে কাজ করবা? তোমাদের মতামত কি সেটা বলো, কোনটা নিয়ে কাজ করবা? স্যার SD নিউজ, কেন? কারণ এরকম সয়েল বাংলাদেশে বেশি পাওয়া যায়, লুজ টু মিডিয়াম কোয়েশন সয়েল। এটা হচ্ছে আর কি যে তুমি তো জানো না যে সয়েল টেস্ট এখন ক্লায়েন্ট করে নাই বা করবে না, এমনি তোমাকে জিজ্ঞেস করে দিতে বলছে, যেহেতু এটা হচ্ছে সম্ভব না যে তুমি সয়েলের ভিতরে কি আছে তুমি দেখতে পাবে না, টেস্ট না করলে তো বুঝতে পারবে না। তাহলে যারা টেস্ট করতে চায় না, এটা এর বলা উচিত না, তারপরে হচ্ছে বলতেছি যে এটাকে কোথাও কোট করার দরকার নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সবচেয়ে যে ওর্স্ট সয়েলের কন্ডিশন সেটা তো SD। এখন আমাকে তো সেফ সাইডে থাকতে হবে, তোমাকে সেফ সাইডে থাকতে হবে, সেজন্য ওর্স্ট কন্ডিশন নিয়ে তোমাকে হচ্ছে ডিজাইনটা করতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্টের খরচ বেশি হবে, তো তোমাদেরকে তো সেফ থাকতে হবে, তো হচ্ছে SD নিয়ে তোমরা হচ্ছে মানে এটা একটা অল্টারনেটিভ ইয়ে আর কি করতে পারো। এখন আসি যে এই এন ভ্যালুটা কিভাবে বের হবে। উপরেই ইকুয়েশন দেওয়া আছে, সাইট ক্লাসিফিকেশন, এই যে আমার তো শেয়ার অফ ভেলোসিটি না, এই যে এনটা এখানে দেওয়া আছে, এই যে এই ইকুয়েশন। এখন ডিআই কি আর এনআই কি এখানে দেওয়া আছে, যে থিকনেস, ডি হচ্ছে থিকনেস অফ লেয়ার আর এনআই হচ্ছে ফিল্ড, এটা আনকারেক্টেড স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু, আনকারেক্টেড। তারপর হচ্ছে আর কি ছিল ওখানে, এখানে এন হচ্ছে যে এন ভ্যালুটা পাবো, আর এটা হচ্ছে ডিআই হচ্ছে থিকনেস অফ লেয়ার আর এনআই হচ্ছে আমার ফিল্ড আনকারেক্টেড যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু সেটা, আর ডিআই থিকনেস। হ্যাঁ, তো এখন যদি সয়েল টেস্ট রিপোর্ট থাকতো তাহলে এটা বুঝাইতে অনেক সহজ হতো আর কি, সয়েল টেস্ট রিপোর্ট থাকলে আর কি। তো এটা তোমরা হচ্ছে পরের ক্লাসে সয়েল টেস্ট রিপোর্ট একটা ম্যানেজ করিও। সয়েল টেস্ট ওখান থেকে আমরা হচ্ছে এই এনটা কিভাবে বের করব সেটা, রিপোর্ট থেকে কিভাবে আছে ক্যালকুলেশন করব এটা দেখাবো। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে এই যে 5 ফিট, তারপরে 10 ফিট, তারপরে 15 ফিট, তারপরে 20 ফিট, প্রতিটা লেয়ারে এন ভ্যালুগুলো দেওয়া থাকে না? জি স্যার, আলাদা আলাদা। মনে করি এখানে পাইলে হচ্ছে 6, 7, 8, এখানে পাইলে 15। তাহলে আমার এটা হচ্ছে কি থিকনেস, এটা থিকনেস লেয়ার থিকনেস। তো প্রথম থিকনেসে কত 5, তারপরে আমি যদি এইটুকু অংশ করি, এই যে এইটুকু অংশ, তাহলে হচ্ছে আমার 5 বাই কি হবে 6, তারপরে হচ্ছে যেহেতু এটা সামেশন তাহলে যোগ কি হবে পরেরটা থিকনেস কত হবে বলো দেখি। 10/7 হুম, স্যার। থিকনেস তো স্যার 10 হবে না স্যার? 10 কেন হবে? থিকনেস বলতে কি স্যার একদম মানে হচ্ছে লেয়ার থিকনেস ও তাহলে তো 5 হবে স্যার। জি, মানে অর্থাৎ এই 5 প্রথম 5 ফিট লেয়ারে এত, পরের 5 ফিট লেয়ারে এত, কিন্তু আমার কিউমুলেটিভটা হচ্ছে 5, 10, 15, 20, কিন্তু লেয়ারের থিকনেসটা হচ্ছে 5।
তো এটা 5/7, 5/8, 5/15, এই যে এটা সামেশন হবে। আর টোটাল লেয়ার থিকনেস DI, টোটাল লেয়ার থিকনেস কত হবে সেটা তো বুঝতে পারতেছো, কিউমুলেটিভ করলে যেটা আসে 5 যোগ করে। নর্মালি তো 100 কত 30 মিটার, 100 ফিট 30 মিটার পর্যন্ত করতে হবে, তাই না? যেহেতু আমাদের এখানে বলা আছে, এই যে এখানে বলা আছে যে 30 মিটার আপ টু, যে এখানে বলা আছে 30 মিটার। তো 30 মিটার মনে করো যে অনেক রিপোর্টে থাকে না 30 মিটার পর্যন্ত, মনে করো 60 ফিট পর্যন্ত আছে। তো এই লেয়ারে মনে করলো হচ্ছে আসলো তার 30। এখন তুমি পরের, যেহেতু আমার এই ক্যালকুলেশন করার জন্য লাগবে, তো তুমি এটা থেকেও করতে পারো, অথবা তুমি যদি এই 60টাকে 100 পর্যন্ত নিয়ে যাও, তো এখানে তো তোমার ভ্যালুগুলো জানা নাই, তুমি ভ্যালুগুলো কি ধরবা? এটার জন্য যেটা আছে সেম জিনিস সব 100 পর্যন্ত ধরে নিতে পারো। তাহলে তুমি যদি এই কাজটা করো, তাহলে তোমার সয়েল ক্লাস এন ভ্যালুটা 15-র অনেক সময় বেশি আসবে, তখন তুমি ধরতে পারবা SC। আর তুমি যদি এই পর্যন্ত রাখে দাও, এটাকে নিয়ে যদি কাজ করো, বের করো এন এর ভ্যালুটা, তাহলে তোমার এখানে চলে আসবে <15-র নিচে, তখন তোমার হবে SD। এগুলা হচ্ছে যা অনেক স্টাডি করবা, কোনটা তুমি নিবা, কিভাবে নিবা, এগুলা তোমাকে আরো স্টাডি করবা। তো আমি যেটুকু হচ্ছে এখানে বললাম যে সয়েল টেস্টের রিপোর্ট থাকলে আরো ভালো হতো। তো এই জিনিসটা এখন বুঝতে পারছো কিনা এটা বলো। এন এর ভ্যালুটা কিভাবে নিয়ে তুমি সাইট ক্লাসিফিকেশন করবা। পারবা? পার্টিসিপেন্ট ঘুমাই গেছে? না স্যার। 541 আছে, 541 জি স্যার। হলো। যদি আমার 50-এর 45 মনে করে এন ভ্যালুর মান ক্যালকুলেশন করে 45 আসলো, তাহলে আমার ক্লাসিফিকেশন কি হবে? সয়েল ক্লাসিফিকেশন কি হবে? হলো, দেখে দেখে বলো, রাখলাম। স্যার SC। আর যদি 13 হয় তাহলে কত হবে? স্যার SD। SD মনোযোগ আছে না নাই? 360 537 আছে? 537 স্যার বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি স্যার। কি বুঝো না এখন এটা বলো। মাথায় কি গুলা যাইতেছে? জি কোন স্যার। জায়গা থেকে কোন জায়গায় আসতেছে নাকি? জি স্যার। গুলাই গেলে হবে না, এটাই হচ্ছে কাজ। এখন কি বুঝো? আসলে মানে ওই যে বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছেন, তো ওই জায়গায় আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। এভাবেই যাইতে হবে, নাহলে তো উপায় নেই। কোডেই তো বলা আছে যে এই জিনিসটা সেকশনে তো আছে, আবার ওখানে যাই দেখতে হবে। পরে তখন জিনিসগুলো গিয়ে কম্বাইন করতে হবে যে ঠিক আছে কিনা। হম তারপরে হচ্ছে 526 আছে, 526 জি স্যার। বলো। শেয়ার অফ ভেলোসিটি কেমনে বের করবা? এন ভ্যালু তো বের করবা এসপিডি টেস্ট দিয়ে।
শেয়ার অফ ভেলোসিটি কোন টেস্ট দিয়ে বের করবা বলো? স্যার উপরে ইকুয়েশন আছে স্যার, ইকুয়েশন দিয়ে। ইকুয়েশন তো ওগুলো আছে, অনেক আছে, কিন্তু মানে টেস্টের কি নাম কি, সেই টেস্টের নাম টেস্ট আছে না, ওটা তো নিয়ে তোমার হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশন। টেস্টটা অনেক বেশি মানে এক্সপেন্সিভ, ইকোনমিক্যাল না। ওই টেস্টের নাম জানতে যাচ্ছি, কোন টেস্ট টেস্টের নাম মনে নেই স্যার। নাম? এনভিএল এর জন্য এসপিটি টেস্ট, তবে শেয়ার ওয়েভ ভেলোসিটির জন্য টেস্টটা করি নাই। শেয়ার ভেলোসিটির জন্য হচ্ছে তোমার তো পড়ানোর কথা, মানে টেস্ট গুলার নাম জিওটেকনিক্যালে ক্রস হোল টেস্ট নাম শুনছো, ডাউন হোল টেস্ট নাম শুনছো? জি না স্যার, এগুলো করি নাই। জিওটেকনিক্যালে থাকার কথা। আচ্ছা যাই হোক, ক্রস হোল টেস্ট, ডাউন হোল টেস্ট, অনেকটা হচ্ছে ডিজিটাল ইয়ার মতো আর কি, দুই পাশে দুইটা বোরিং করা হয়, সেন্সর থাকে, এক হোল থেকে আরেক হোলে তোমার কি বলে এটাকে, যে ওয়েভ এক হোল থেকে আরেক হোলে যাইতে তোমার যে ইকুয়েশন আছে আর কি, যে কত সময়ে এটা এক হোল থেকে আরেক হোলে পাস করতেছে, এটা দিয়ে আর কি ডিটেলস করে নিবা। ক্রস হোল টেস্ট আর হচ্ছে ডাউন হোল টেস্ট না বললেও দরকার নেই, এসপিডি টেস্টটা ভালো করে জানলেই হবে। আর এসপিডি টেস্টটা এন এর ভ্যালুটা কিভাবে তুমি সয়েল টেস্ট থেকে বের করবা এবং সেখান থেকে তুমি সাইট ক্লাসিফিকেশন করবা, সেটা হচ্ছে পারলেই হবে। তো এখন আসো তাহলে আমাদের ওখানে কি ছিল, আমরা কিন্তু ওই 2.5.6 এর মধ্যেই আছি, তাই না? যে 4TC, তাই না? ওই 4TC তে যাই, এই যে 4TC। এখন আমাদের মনে করো সয়েল রিপোর্ট তো নাই, কোনটা নিয়ে কাজ করবো, এসডি নিয়ে কাজ করবো না এসসি নিয়ে কাজ করবো? এসডি স্যার। এসডি। তাহলে যদি আমরা হচ্ছে এসডি নিয়ে কাজ করি, মনে করি তাহলে আমাদের সয়েল টাইপ হচ্ছে এসডি। তাহলে এসডি এখানে আছে, তাহলে টিসি এর মান কত? 0.80, 0.80। তাহলে আমাদের এখানে কি ছিল, ফোরটিসি। তাহলে 4TC গুণ করো, কত আসে? 4 into 0.80 কত হয়? 3.2। তাহলে 0.65 এর আছে, দুইটা থেকে কি স্মলার, তাহলে আমাদেরটা স্ট্যাটিক 10 তলা 15 তলা পর্যন্ত যাবে, কিন্তু মানে জাস্ট জিনিসগুলো দেখাচ্ছে যে অনেক এর পরবর্তীতে 10 তলা বিল্ডিং বা 12 তলা বিল্ডিং আসলে তোমরা চেক করতে পারো যেটা আমাকে ডাইনামিক করতে হবে না ইকুইভ্যালেন্টে করতে পারবো ইএলএফ এ। তাহলে এটা তোমরা মাথায় রাখবা। তারপরে হচ্ছে ইরেগুলারিটি আছে, তো বিল্ডিং এর ব্যাপার হচ্ছে প্রথমে আমরা বলছিলাম যে প্লেন ইরেগুলারিটি আছে, একটা ভার্টিক্যাল ইরেগুলারিটি আছে, হ্যাঁ। তো ওই ধরনের টাইপের যদি ইরেগুলারিটি থাকে, তাহলে কিন্তু আবার আমাকে পরে যে কন্ডিশন দেওয়া আছে ডাইনামিকের জন্য সেখানে যেতে হবে, আর না হলে আমি স্ট্যাটিকে করতে পারবো যদি কোনো ইরেগুলারিটি না থাকে। এখন ডাইনামিক কখন করব, যদি স্ট্যাটিক বলো, ডাইনামিক কখন করব? ডাইনামিক দেওয়া আছে 2.5.8। এই যেখানে আছে ডাইনামিক অ্যানালাইসিস। তো এখানে ডাইনামিক অ্যানালাইসিস এখানে কি দেওয়া আছে, যে দুটো কন্ডিশন দেওয়া আছে রেগুলার বিল্ডিং উইথ হাইট গ্রেটার দেন 40 মিটার। রেগুলার বিল্ডিং, হ্যাঁ, যদি কোনো ধরনের ইরেগুলারিটি না থাকে, রেগুলার বিল্ডিং উইথ হাইট 40 মিটার যদি বেশি হয়, এবং সেটা যদি জোন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, আমাদের কয়টা জোন? 4টা। এখন এই জোন গুলা কি আগে দেখি নাই মনে হয়, আসলে দেখি এখানে কোন কোন আছে জোন। জোনের ম্যাপ আছে আমার হচ্ছে এখানে,
প্রথমত একটু ইয়া লাগবে। এই যে আমার এখানে হচ্ছে সিসমিক জোন দেওয়া আছে, সিসমিক জোন এই ম্যাপ দেওয়া আছে। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই যে আচ্ছা, এটা আবার বুঝবো না, আগে এখানে আসি। এই যে এখানে সিসমিক জোন 1, সিসমিক জোন 2, সিসমিক জোন 3, সিসমিক জোন 4, চারটা। মেইন লোকেশন কোন জায়গায়? যশোর, রাজশাহী, খুলনা, বরিশাল 1 নাম্বার। তারপরে হচ্ছে লোয়ার সেন্ট্রাল এন্ড নর্থ ওয়েস্টার্ন পার্ট, নোয়াখালী, ঢাকা, পাবনা, দিনাজপুর, এটা হচ্ছে 2 নাম্বার। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রংপুর 3 নাম্বার, এবং হচ্ছে সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম 4 নাম্বার। সিসমিক ইন্টেন্সিটি আর হচ্ছে কি আছে ম্যাগনিটিউড, দুইটার মধ্যে ডিফারেন্স কি অ্যাসাইনমেন্ট করে দেওয়া। এখন হচ্ছে দেখো এখানে ল, যেটা হচ্ছে সিসমিক জোন 1 সেটা হচ্ছে লো, সিসমিক জোন 2 সেটা হচ্ছে মডারেট, সিসমিক জোন 3 যেটা সিভিয়ার, 4 আরো বেশি সিভিয়ার, এবং জোন কোএফিসিয়েন্ট দেওয়া আছে 1 এর জন্য 0.12, যত উপরে যাবে তত হচ্ছে ভ্যালুগুলো বাড়ছে 0.4, হ্যাঁ, তারপর হচ্ছে 0.28, তারপর হচ্ছে 0.36। তো জোন কোএফিসিয়েন্ট 0.12 মানে 1 মনে রাখবে আর সবসময় কাজে লাগবে। 0.12 হচ্ছে 1, 0.20 হচ্ছে 2, 0.28 হচ্ছে 3, 0.36 হচ্ছে 4। ম্যাপে আসি, এই যে এটাতে আসি, এই কালারে নিচে কালার ইন্ডিকেশন দেওয়া আছে অবশ্য, যে কোন কালারে কোনটা জোন 1। তো আমরা এখানে 0.36 মানে কি 4 নাম্বার জোন। তো 4 নাম্বার জোনে এই যে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে তোমরা আছো। তো এটা হাই ভেরি সিভিয়ার 4 নাম্বার জোন। তারপরে হচ্ছে 0.28 3 নাম্বার জোন, এখানে রংপুর, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, গাইবান্ধা। এখন এখানে জয়পুরহাট 2 নাম্বার জোনেও তার কিছুটা অংশ আছে, এই জোনেও কিছুটা আছে। এখন তুমি কনফিউজড হয়ে যাবে যে কোনটা ধরে কাজ করবো, 2 নিয়ে কাজ করবো নাকি 3। এটা হচ্ছে জোন নাম্বার 0.20 মানে 2 নিয়ে কাজ করবো না 3 নিয়ে কাজ করবো, এটা কনফিউশন আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টেবিল দেওয়া আছে, যদি কনফিউশন এখানে থাকে ম্যাপে টেবিলে চলে যাবা। 2 নাম্বার জোন এই যে নওগাঁ, নাটোর, এই যে ঢাকা, কুমিল্লা, এটা আছে। এটা হচ্ছে 1 নাম্বার জোন 0.12, আবার এখানে কিছু আছে হচ্ছে 2 নাম্বার জোন। আর চিটাগাং এটা 3 নাম্বার জোন, এই রিজিয়নটা। তো এরকম যদি থাকে এখানে ম্যাপের মধ্যে, যদি এরকম দেখো যেখানে সিরাজগঞ্জ আছে, তাহলে তোমরা চলে যাবা হচ্ছে এই যে টেবিলে 6.2.15, এখানে এই কি ছিল ওখানে জয়পুরহাট, তাই না? এখানে জয়পুরহাট কোথায় আছে? স্যার যে সিরিয়ালের শুরুতেই হবিগঞ্জের পর। আচ্ছা, জয়পুরহাট এখানে দেওয়া আছে 0.20, তাহলে আমাকে এটা কত নিয়ে কাজ করতে পারবো আমরা? 20 কত 2 নাম্বার, তাই না? এখানে জয়পুরহাট 2 এই রিজিয়ন দিয়ে 0.20 অর্থাৎ সিসমিক জোন 2 এটা ধরতে পারবো। অর্থাৎ এখানে 64টা ডিস্ট্রিক্টের জোন কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে, এখান থেকেও তোমরা সরাসরি নিতে পারো। সিলেট এখানে দেওয়া আছে 0.36, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, পটুয়াখালী দেওয়া আছে, ঢাকা 0.20। এখান থেকে এই টেবিল থেকে তোমরা জোন কোএফিসিয়েন্ট গুলো সরাসরি নিতে পারো। তাহলে আমরা জানি কোথায় ছিলাম, 2.5.8, তাই না? ছিলাম। তাহলে দেখো জোন 2, 3, 4 এই জোন গুলাতে যদি 40 মিটারের বেশি হাইটের বিল্ডিং হয় এবং বিল্ডিংটা রেগুলার হয়, তাহলে আমাকে
ডাইনামিক মেথডে যেতে হবে। আবার জোন 1 এখানে ফ্লেক্সিবল করে দিয়েছে। জোন 1 এ আমি হচ্ছে 90 মিটার পর্যন্ত করতে পারবো লিমিটেশন, এর উপরে গেলে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। 40 মিটার কয়তলা? 10 তলা। 3 মিটার করে যদি একটা হয় 3×30 15 12-13 তলা বিল্ডিং, এর উপরে গেলেই ডাইনামিকে যাইতে হবে। এটা একটা মানে এখান থেকে আর কি সামারাইজ করতে পারো আর কি। তারপরে ইরেগুলার বিল্ডিং, কারণ এই ইরেগুলার বিল্ডিং কোনগুলা এই সেকশন 2.5.5.3 তে দেওয়া আছে। ইরেগুলার বিল্ডিং যদি হয়, মানে ইরেগুলার বিল্ডিং কোন টাইপের ইরেগুলার বিল্ডিং ডিফাইন করা আছে সেকশন 2.5.5.3 তে, এবং হাইট যদি হচ্ছে 12 মিটারের বেশি হয় এবং জোন নাম্বার 2, 3, 4 এর মধ্যে বিল্ডিংটা হয়, তাহলে আমাকে হচ্ছে ডাইনামিকে যেতে হবে। আর জোন 1 এর জন্য একটু ফ্লেক্সিবল করে দিয়েছে 40 মিটার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে যাইতে হবে এখন কোন জায়গায়, সেকশন 2.5.5.3, যে আমার ইরেগুলারটা কি টাইপের। হ্যাঁ, তাহলে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার ডাইনামিক অ্যানালাইসিসটা আর স্ট্যাটিক অ্যানালাইসিসটা এটার মানে বেসিক পার্থক্যটা কি? ডাইনামিক অ্যানালাইসিস হচ্ছে তোমার যে রেসপন্স স্পেকট্রাম আছে না, টাইম হিস্ট্রি অ্যানালাইসিস, এগুলা করতে হবে আর কি। অর্থাৎ টাইম হিস্ট্রি যেটা হচ্ছে বিগত যে ম্যাক্সিমাম আর্থকুয়েক হয়েছে সেখানকার যে ডাটা আছে, সেই ডাটা রেসপেক্টে আমাকে হচ্ছে বিল্ডিংটা অ্যানালাইসিস করতে হবে। আরেকটা হচ্ছে টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। হ্যাঁ, আমার হচ্ছে রেসপন্স স্পেকট্রাম কার্ভ আছে, সেই কার্ভ ড্র করে সেখানে থেকে আমার হচ্ছে ভ্যালু নিয়ে বিল্ডিং ডিজাইন করতে হবে আর কি। এটা কিন্তু ডাইনামিক অ্যানালাইসিস করলেও আমাকে আগে স্ট্যাটিক অ্যানালাইসিস করতে হবে। স্ট্যাটিক অ্যানালাইসিসের পরে আমাকে ডাইনামিকে যেতে হবে। তো এখানে হচ্ছে তোমরা আরো ডিটেলস তুমি পড়বা, আর্টিকেল পড়বা, আরো বুঝতে পারবা। তাহলে আমরা আসি যে সেকশন 2.5 পয়েন্ট, তুমি হচ্ছে এই যে টাইম হিস্ট্রি অ্যানালাইসিস, হ্যাঁ টাইম হিস্ট্রি, আর হচ্ছে কি বললাম, স্পেকট্রাম, রেসপন্স স্পেকট্রাম, এই দুইটা নিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, তাহলে জানতে পারবো ডাইনামিক আর স্ট্যাটিক এর আরো বেসিক পার্থক্য আছে, এগুলা নিজে পড়ে নিও। তারপর হচ্ছে ইরেগুলার বিল্ডিং আছে 2.5.5.3 তে যাই। 2.5.5.3 2.5. এই যে হচ্ছে এটা না 2.5. 2.5 পয়েন্ট, এই তো না 2.5. জি, স্যার এখানে হচ্ছে বিল্ডিং এর যে আছে, একটা হচ্ছে প্লেন ইরেগুলারিটি, আর একটা আছে হচ্ছে এখানে ভার্টিক্যাল ইরেগুলারিটি। এখন প্লেন ইরেগুলারিটি আছে, টর্শনাল ইরেগুলারিটি, রি-এন্ট্রেন্ট কর্নার, ডায়াফ্রাম ডিসপ্লের কথা বলছিলাম মনে হয়, আউট অফ প্লেন, নন প্যারালাল সিস্টেম। আর ভার্টিক্যাল হচ্ছে স্টিফনেস, মাস, ভার্টিক্যাল জিওমেট্রি, ভার্টিক্যাল প্লেন ডিসকন্টিনিউটি। এগুলা এখানে অনেক কথাবার্তা আছে, এগুলা থেকে তুমি ফিগার গুলো আছে নিচে, এই ফিগার গুলো দেখলে বুঝতে পারো তোমার বিল্ডিংটা কোন টাইপের। টর্শনাল ইরেগুলারিটি, রি-এন্ট্রেন্ট, ডায়াফ্রাম, তারপর হচ্ছে আউট অফ প্লেন, নন প্যারালাল সিস্টেম, হ্যাঁ, তারপর হচ্ছে সফট স্টোরি, মাস ইরেগুলারিটি, ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলারিটি, এই যে এই শেপের বিল্ডিং আছে কিনা, তারপর হচ্ছে এই যে স্টোরি স্ট্রেংথ,
নিচের স্টোরি থেকে উপরের স্টোরি গুলার স্ট্রেন্থ অনেক বেশি, স্টিফনেস অনেক বেশি। নিচে তখন সফট স্টোরি হয়ে যায় আর কি। এই যে এখানে যেমন হচ্ছে এই কেস গুলা হয় অনেক সময়, যে গ্যারেজ আছে না, পার্কিং, নিচের অংশটা কি থাকে, উপরের অংশটা চারপাশে ওয়াল থাকে, আর নিচেরটা টোটালটা ফাঁকা থাকে। তো নিচেরটা হচ্ছে স্টিফনেস কমে যায়, সফট স্টোরি হয়ে যায়। তো সেটা আবার আর্থকুয়েক হলে সেটা আগে তোমার হচ্ছে কি বলে ওটাকে, নিচের অংশটা আর কি তোমার কলাপস করে আর কি। আর নিচের অংশটা যখন কলাপস করে তখন হচ্ছে বুঝতে পারতেছো কি হবে। তো এখন হচ্ছে তোমাদের অনেকেই যে আমরা বিম কলাম বিল্ডিং করি, বিম কলাম বিল্ডিং, তো হচ্ছে যে ওয়ালটা দিই সেটা কি নন লোড বেয়ারিং ওয়াল, তাই না? তো এটা হচ্ছে যে বিমের উপর থাকে এবং কলাম টু কলাম থাকে ওয়ালটা। তো সেই ওয়ালটা যদিও নন লোড বেয়ারিং ওয়াল, কিন্তু আর্থকুয়েকের সময় সেটা হচ্ছে যে তোমার সামান্য পরিমাণে যে ইয়ার কাজ করে, স্টিফনেসের কাজ করে আর কি। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট যাতে না হয়, কোলাপস যাতে না করে সেটা করে আর কি। তো অনেকে হচ্ছে এই যে নিচের বিল্ডিং গুলা হচ্ছে অনেকে ওয়াল গুলা ভেঙে দেয়, তারপরে হচ্ছে নিচেরটা অনেকে ফাঁকা করে। হ্যাঁ, তো এগুলা করা উচিত না আর কি। যেটা যেভাবে ডিজাইন করা আছে ফিল্ডে যাতে ওটা ওভাবেই থাকে। এখন ভিতরের ওয়াল গুলো ভেঙে দিলা, তো নিচেরও যখন তুমি নিচের ওয়াল গুলা বলতে মনে করো চারপাশে ওয়াল রাখলা, কিন্তু ভিতরে অসম ওয়াল গুলা তুমি ভেঙে দিলা, তাহলে কি হয়ে গেল, ওটা স্টিফনেস কমে গেল। এক পাশ থেকে লোড যখন হচ্ছে ল্যাটারাল লোড আসবে তখন কি হবে, যে ওয়াল থাকলে কি হইতো, একটা কলাম থেকে আরেকটা কলামে সে একটু সাপোর্ট দিত, কিন্তু সে এখন দিতে পারতেছে না, তার মানে কি কোলাপস করবে, ভেঙে যাবে। হ্যাঁ, তো এই হলো হচ্ছে তো এই ধরনের ইরেগুলারিটি গুলো যদি থাকে, এগুলোর অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে, এগুলো পড়তে গেলে আচ্ছা আমাদের এগুলো নিয়ে পড়তে হবে, কোড নিয়ে পড়তে হবে, তাহলে আর আমাদের ইয়ে করা হবে না। তো এখানে একটা টেবিল আছে, এটাও বলে যাই। আচ্ছা আগে এটা না বলে আরেকটা টেবিল আছে, সেখানে যাই। এটাকে শেষ করি। তাহলে হচ্ছে তোমরা এই দুইটা কন্ডিশন তো বুঝতে পারছো, হ্যাঁ? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। যদি 20 তলা বিল্ডিং হয় বা 10 তলা বিল্ডিং হয়, তাহলে তো তোমরা হচ্ছে ই করতে পারবা, মানে চেক করে দেখতে পারবা যে এটা আমাকে হচ্ছে কি করতে হবে আর কি। টেবিল নাম্বার হচ্ছে 2.5.5.2। তোমরা কি কোড গুলো লিখে রাখতেছো নাকি দেখো না? 2.5.5.2 জি স্যার। 5.5 এই যে এখানে আছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। হ্যাঁ, সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তো এখানে হচ্ছে বিএনবিসি 2020 হচ্ছে তোমার তিনটা
ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তো এই তিনটা কি রিপ্রেজেন্ট করে? এই বিটা হচ্ছে আমার ডিজাইন ক্যাটাগরি বি, এটা হচ্ছে আমার মোমেন্ট ফ্রেমের যে তিনটা করছিলাম মনে আছে কি? ও এম, অর্ডিনারি মোমেন্ট, ফ্রেম রেজিস্টিং, তাই না? তারপর একটা কি ছিল বলো দেখি, মনে আছে? ইন্টারমিডিয়েট, মনে পড়ে? স্যার ডুয়াল সিস্টেমে ডুয়াল কেন? মোমেন্ট ফ্রেমের তিনটা ছিল না? অর্ডিনারি মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, জি স্পেশাল। স্যার, জি স্যার, জি স্যার। তো এখন হচ্ছে ডিজাইন ক্যাটাগরি, এখানে যেটা বি হচ্ছে অর্ডিনারি মোমেন্ট ফ্রেম, সি হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, ডি হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম। ঠিক আছে? তো এখন তোমাকে কোনটা করতে হবে? ওএমএফ করবা না আইএমএফ করবা না এসএমএফ করবা? এই যে টেবিল যাবা সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, হ্যাঁ, সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, টেবিল নাম্বার 6.2. আমাদের স্পেশালটা করতে হবে না? জি, আমরা যদি সিলেটের জন্য করি। আসতেছি, সেটার জন্য আসতেছি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি, তো ডিজাইন ক্যাটাগরি কি এখানে দেওয়া আছে যে সাইড ক্লাস, আমাদের আমরা কোনটা বের করছি? এসডি। এসডি বের করছি, তাহলে এখানে হচ্ছে এসডি তে গেলাম, এইচডি দিলাম। এখন অকুপেন্সি ক্যাটাগরি 1 2 3টা ছিল, আমাদেরটা কোনটা? আমাদের কোনটা? 2 নম্বর। 2 নাম্বার। কেন 2 নাম্বার ছিল? যে 3 নাম্বার এবং 4 নাম্বার এবং 1 নাম্বার, এই তিনটা ক্যাটাগরিতে বাদ দিয়ে যেগুলো ছিল সেগুলো 2 নাম্বারে ছিল, এবং 2 এর 3 নাম্বার 4 নাম্বারে কি ছিল সেটা ডিফাইন করা ছিল। তাহলে এখন 2 নাম্বার যেহেতু আছে, তাহলে আমরা চলে যাবো এই যে অকুপেন্সি ক্যাটাগরি, এখানে আমার হচ্ছে কয়টা আছে? 1 2 3, তিনটা এখানে আছে। এখন জোন, জোন 1 2 3 4, তাহলে আমার কোন জোনে আছে? আমরা স্যার কোথায় ডিজাইন করব? হ্যাঁ, আমরা সিলেক্ট কোন জোন এটা বলো। এটা স্যার জোন 4 স্যার। জোন 4, তাহলে তুমি এই যে এস, তাহলে এই জোন 4 এ আসো, এই যে এসডি তে যাও, দেখি ডি। ডি। তাহলে এখন তুমি এই চার্ট থেকে দেখো যে এই জোন 4 এর যত বিল্ডিং আছে সব কিন্তু স্পেশাল। ঠিক, জোন 3 তে যাও, যদি হচ্ছে তোমার কি বলে এটা, এই যে 3 তে শুধু এসএ ক্যাটাগরি, কিন্তু এসএ ক্যাটাগরি আমাদের দেশে নাই, তাহলে এই সব কি ডি। 3 নম্বরেও কি সব ডি, এসএ হলো এস ডি, এসসি হলো ডি, এসডি হলো ডি, ঘুরে ফিরে এক জায়গায় স্যার। ডি। এখন আসলে জোন 2 যে ঢাকা, এখানে যদি তোমার এস এ তো সি, এস বি হলে কি সি, এস সি হলে সি, আর এস ডি হলে ডি। হ্যাঁ, আর জোন 1 এটা তো আছে, জোন 1 এ হচ্ছে এস এস বি এস সি, এখানে হচ্ছে যদি এস সি এইটাতে চলে যায় তাহলে এস ডি, আর যদি এস ডি হয় তাহলে সি, আর বাকি গুলা হচ্ছে অর্ডিনারি। তাহলে আমার ম্যাক্সিমাম কোনটা হচ্ছে? স্পেশাল মোমেন্ট ফ্রেম ডিজাইন ক্যাটাগরি ডি তে করতেছে, তাই না? সয়েল ক্লাসিফিকেশন এসডিও বেশি, আমার হচ্ছে এই ডি ডিজাইন ক্যাটাগরি ডিটা হচ্ছে বেশি। তো এখানে শুধু জোন 2 এর যদি এসবিএসসি হয় তাহলে হচ্ছে শুধু সি, নাহলে হচ্ছে ডি। এই কয়েকটা হচ্ছে আমার জোন 2 এর এবং হচ্ছে সাইড ক্লাস থেকে খুব অল্প সংখ্যক সি অর্ডিনারি হবে এবং ইন্টারমিডিয়েট হবে, কিন্তু ম্যাক্সিমাম হবে কোনটা? স্পেশাল মোমেন্ট রেজিস্টিং। স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এই স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের হচ্ছে আবার এই তোমার স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ডিটেইলিং করে বিল্ডিংটাকে ডাকটাইল করা হয় আর কি, ডাকটাইল বিহেভিয়ার নিয়ে আসা হয়। তো এই স্পেশাল মোমেন্ট ফ্রেমের আলাদা স্পেশাল ডিটেইলিং আছে, সেটা যদি স্পেশাল ডিটেইলিং করতে হবে, নরমাল ডিটেইলিং করলে হবে না। তাহলে হচ্ছে এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি এই টেবিলটা মনে রাখবা। আর এই যে অকুপেন্সি ক্যাটাগরি 4, এখানে তো সব ডি, সব ডি।
জোন 1 এ শুধু এসি, বাকি সব ডি। এখানে কোনো বি নাই, ঠিক আছে? তাহলে এই টেবিলটা মনে রাখবা। আরেকটা টেবিল আছে, এটা হচ্ছে আমার ওই কপি আছে, তো এখানে সব হচ্ছে এই যে করা আছে, এখান থেকে দেখে যাচ্ছে। তো এটা হচ্ছে টেবিল নাম্বার উপরের টেবিলটা আছে, এই যে এটা, এই টেবিলটা লাগবে। ইম্পর্টেন্স ফ্যাক্টর ফর বিল্ডিং এন্ড স্ট্রাকচার ফর আর্কিটেক্ট ডিজাইন। অকুপেন্সি ক্যাটাগরি 1 আর 2 হলে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, 3 নাম্বার হলে 1.5, এটা আমরা আগেও বলছিলাম, 4 হলে 1.5। যদি আমার কমার্শিয়াল রেসিডেন্সিয়াল হয়, তাহলে আমরা বলছিলাম যে হায়ার নিয়ে কাজ করব, তাহলে এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা 1.25। আমাদের যদি রেসিডেন্সিয়াল ক্যাটাগরি, ডিজাইন ক্যাটাগরি, অকুপেন্সি ক্যাটাগরি 2, তাহলে আমার ইম্পর্টেন্স ফ্যাক্টর কত হবে? 1 1 ফ্যাক্টর হবে 1। স্যার ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কি আসলে? ইম্পর্টেন্স ফ্যাক্টর ওই যে উপরে প্যারাটা পড়ো, কি দেওয়া আছে। আজকে অনেকক্ষণ হয়ে গেল মনে হচ্ছে। জি স্যার, অনেক জি স্যার। শেষ করে ফেলেন স্যার। আজকে আর না স্যার। ইম্পর্টেন্স মানে এক কথায় যেটা আমি মানে আমার বিল্ডিং এর ইম্পর্টেন্সটা কতটুকু হবে, কোনটাতে কোন বিল্ডিং কলাপস করলে কোনটাতে আমার হিউম্যান লাইফের বা হচ্ছে ইকোনমিক অনেক ক্ষতি হয়ে যাবে আর কি, সেটার উপর করছে আর কি, যেটা তাই লেখা আছে উপরে দেখো। তো সেটার জন্য ওই যে 3 নাম্বার তো অনেক লোকজন থাকে, অনেক গ্যাদারিং হয় একসাথে, ওরা বেশি অনেক ইমার্জেন্সি বিল্ডিং গুলো থাকে, হ্যাঁ, ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং গুলো থাকে। তো সেটাতে তো হচ্ছে কলাপস করলে একসাথে অনেক মানুষের লাইফ রিস্ক হবে। তারপরে 4 নাম্বার জোন সাইক্লোন শেল্টার গুলা, হ্যাঁ, এগুলোতে তো সাইক্লোন সময় তোমার যাচ্ছে, সব মানুষ এখানে আসে। তো সেটা যদি হচ্ছে কলাপস করে, তাহলে তো বিশাল বিপদ। যাই হোক, প্যারাটা পড়লে তুমি সব অ্যান্সার পাবা। তাহলে হচ্ছে আজকে তো এটা শেষ করতে গেলে তোমাদের কষ্ট হবে, কিন্তু আবার কিছু আগানো হয়নি। স্যার আমাদের মানে ক্লাস যতটুকু হয়েছে আমরা রবিবারে পরীক্ষা দিতে পারবো স্যার। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আর্থিক স্যার আবার নতুন পরীক্ষা দিয়ে দিতে আর কি স্যার, এই জন্য। এখন রবিবারে কে জানি বললো রবিবারে পরীক্ষা দিতে পারবা? যদি রবিবারে তো শনিবারে দিতে পারবা? স্যার শনিবার হচ্ছে আমাদের কয়েকজনের একটু সমস্যা আছে স্যার আর কি, রবিবারে দিয়ে ভালো হয় স্যার। রবিবারে তাহলে কখন দিবা? আপনার যখন ফ্রি সুবিধা হয়, সময় যখন আপনার জন্য সুবিধা হয় স্যার। স্যার আমি আপনাকে কালকে ফোন দিয়ে স্যার টাইমটা ইয়ে করি। টাইম একসাথে তো তোমাদের কতগুলো আছে, কতজন আছে? স্যার আমাদের 55 জন। দেখা তো শুধু 20-15 জন। ক্লাসে যান তাহলে এখন আমাদের পরীক্ষা স্যার শুধু ভাই হবে নাকি? ভাইবা তো একবারে নেওয়া সম্ভব না, সকালে হয়তো বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, আবার বিকালে নিতে হবে কিছু। ভাইবা হবে যেটা, সেটা পরীক্ষা যেটা হবে, এই যে কোডের যে জিনিসগুলো আছে এই বিষয়ে কোশ্চেন হবে, এবং তোমার ইটেপস হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে তোমার ইটেপস আমি যেটা বলবো সেটা করে দেখাতে হবে, কোশ্চেন আউট। স্যার এই টিপস নিয়ে আমাদের আজকে যতটুকু পড়াশোনা ততটুকুর মধ্যেই কালকে পর্যন্ত যতটুকু যায়
বা শনিবার পর্যন্ত যতটুকু যায় ততটুকু। স্যার পরীক্ষার আগে একদিন গ্যাপ থাকলে ভালো হয়, আমরা পরীক্ষার পর আবার ক্লাসগুলো কন্টিনিউ করি, মানে আজকে যতটুকু সিলেবাস থাকছে কালকে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত। স্যার কালকে কালকে শুক্রবার পর্যন্ত স্যার। তারপর শুক্রবার স্যার প্র্যাকটিসের জন্য থাকলে ভালো হয় স্যার। জি আমাদের স্যার। ক্যালকুলেশনও বাকি। শুক্রবার থাকলে এখন ক্যালকুলেশন তো কিছু হয় না, আমরা তো বেশ শেয়ার ক্যালকুলেশনই স্যার বের আমরা করতে হচ্ছে পারি। ইয়া করি স্যার, মানে বেশ কালকে শেয়ার আর প্রতিদিন অফ রাখে ক্যালকুলেশন স্যার। করলে তো হচ্ছে তোমাদের মাথা ঘুরে যাবে। বেশ শেয়ারের ক্যালকুলেশন এই টেবিল সেই টেবিল এই জায়গায় ওই জায়গায় যেতে তো হচ্ছে। স্যার অনেক ফাংশন তো স্যার, এগুলো আসলে প্র্যাকটিস না করলে স্যার হুটহাট করে আসলে দেখানো যাবে না স্যার, আটকে যাবো স্যার। এইগুলা তো স্যার আজকে পর্যন্ত থাক স্যার, বেশ তাহলে প্র্যাকটিস করতে পারবো। বেশ তোমরা যদি বেশ শেয়ারের অঙ্ক করে থাকো তাহলে তো বেশি আহার কথা না। আমরা পরীক্ষা দিয়ে তারপর বাকিগুলো শেষ কন্টিনিউ করলাম আবার স্যার, মানে আজকে যতটুকু তার মধ্যে পরীক্ষাটা দিয়ে দিই স্যার, ভালো হয় আমাদের জন্য, মানে এই দুদিন প্র্যাকটিস করে তারপরে। কালকে পর্যন্ত মানে এই যে আর্টকুয়েকের ইয়েটা করে নেই। জি আচ্ছা স্যার, তাহলে আজকে কালকে ক্লাস পর্যন্ত করেন। ভালো স্যার, মানে স্যার কালকে হলে স্যার বেশি হয়ে যাবে স্যার, কারণ এই মাঝখানে তো একদিন বন্ধ পাবো স্যার। তোমরা রবিবার পর্যন্ত নিয়ে গেলে আমি শুক্রবার পর্যন্ত নিয়ে যাই। স্যার আমাদের একদিন দুই দিন প্র্যাকটিস করবো স্যার, শুক্র শনি স্যার। জি স্যার, দিয়ে দিন একদিন স্যার। একদিন আজকে প্র্যাকটিস পর্যন্ত করলে থাক। হবে, শনিবার প্র্যাকটিস স্যার তারপর স্যার বিএনবিসি কোডগুলো যে পড়া লাগবে স্যার। হ্যাঁ জি স্যার স্যার। পড়া তো অনেক বেশি, থিওরি তো অনেক স্যার বেশি। পড়া অনেক বেশি হয়ে যায় স্যার। তারপরে স্যার কালকে স্যার বই অ্যাসাইনমেন্ট পড়ায় নাই 3-4টা পেজে হবে না ঠিক মতো। স্যার একটা অ্যাসাইনমেন্টও দিয়েছেন স্যার। স্যার 7টা ক্লাস হয়েছে, 8টা ক্লাস হয়েছে স্যার। আমরা বেশি আগাইতে পারছি, আমরা হচ্ছে 6 মাসের ক্লাস তোমরা আমরা মানে পরীক্ষাটা দিয়ে আবার তো ক্লাস কন্টিনিউ করবো স্যার, সমস্যা নেই। আচ্ছা যেটাই করো কালকে ক্লাসটা করার পর্যন্ত সিলেবাস, শনিবারে প্র্যাকটিস করিও, রবিবার পরীক্ষা দেবো। বুঝতে পারছো? আজকে বন্ধ ঠিক থাক আছে। স্যার, আর ইয়া না করে মানে এই কালকের প্রতিদিন অফ রেখে আমরা রবিবার পরীক্ষা দিয়ে তারপরে সোমবার থেকে ক্লাস কন্টিনিউ করলাম। যদি আজকে পর্যন্ত তাহলে আরেক 1 ঘন্টা ক্লাস করো। আমাদের সবগুলো শিখতে হবে স্যার, এই জন্য। তাহলে হচ্ছে আজকে পর্যন্ত রাখতে চাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে আর কি করার, তোমরা যেটা বলবো সেটাই হবে। আর স্যার কোডগুলো কি কি পড়বো স্যার? কোড তো স্যার বিশাল সিলেবাস স্যার, এই যে আজকে পর্যন্ত মানে যেগুলা দেখেছেন শুধু ওইগুলাই দেখে নিলে হবে স্যার, যেগুলা নাকি ওইগুলা থেকে একটু কমাই দিবেন স্যার? যে ওই বেশি এগুলাই তো অল্প করে, যেগুলা আজ পর্যন্ত যেগুলা দেখাইছি সেগুলাই ভালো করে প্র্যাকটিস করো তাহলে হবে। আচ্ছা স্যার। আর হচ্ছে ইটেপসটা যে পর্যন্ত গেছি, আমি তো ইটেপসে যাইতে পারি নাই। ইটেপসে যে যেটা ক্লাস পর্যন্ত আছে এটা চেষ্টা করি। আজকে পর্যন্ত ইটেপস যা হচ্ছে সেই পর্যন্ত। স্যার এই যে কোডের বিষয়গুলো কি স্যার মুখস্থ করা লাগবে নাকি জাস্ট একটা ধারণা নিয়ে রাখলেই হবে? কোডের বিষয় তো তুমি যদি এই কয়েকবার রিডিং করো তোমার এমনি মনে থাকবে, তোমার মুখস্থ করতে হবে না, কিন্তু তোমার মনে রাখতে হবে। আমি যে কিছু যাতে তুমি বলতে পারো যে এটা। আচ্ছা স্যার। তো কোড তো অনেকগুলা স্যার, ওই যে যতগুলা চ্যাপ্টার দেখেছেন ওখানে তো বিশাল সিলেবাস স্যার, মানে যতটুকু দেখেছেন ওইগুলাই তো অনেক স্যার। হ্যাঁ এগুলো কোড তো হচ্ছে মুখস্থের বিষয় না, এটা প্র্যাকটিস করলে তোমার হচ্ছে যত প্র্যাকটিস করবা মনে থাকবে। তুমি এমনি বলতে পারবে যে এটা এত নাম্বার টেবিলে আছে বা এত নাম্বার চ্যাপ্টারে আছে। এটা তোমরা হচ্ছে রিডিং কয়েকবার করবা, রিডিং করলেই তোমাদের হচ্ছে মনে আসবে যে এটা কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় আছে। হ্যাঁ অথবা আমি বললাম যে এই টেবিলটা বা এটা কোন জায়গায় আছে, তোমরা ওই স্ক্রিন শেয়ার দিয়ে কোডের ওই জায়গায় গিয়ে দেখা দিলা যে এটা এখানে আছে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। জি তাহলে কি সামনে আগাই নাকি? স্যার আজকে আর না স্যার। আর অবস্থা খারাপ কার অবস্থা খারাপ? স্যার, ব্রেনের উপর অত্যাচার যাচ্ছে স্যার। কেন? স্যার আজকে বেশি প্রেসার হয়ে গেছে স্যার, অনেকগুলো স্যার। স্যার বারবার মানে ওই যে স্যার স্লাইড থেকে আসা যাওয়াটা হয়তো স্যার এখানে আসলে আরো বেশি মানে মাথায় হ্যাং মেরে দেয় স্যার। সমস্যা নাই, পড়লে প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। আচ্ছা আর একটু বেস শেয়ার বের করছিলে, অঙ্ক করছিলে আহমেদ, বেস শেয়ার বের করার। জি স্যার। এখন যদি বেস শেয়ার তো চলো শুরু করলে শেষ করতে পারবো না, ওটা অনেক সময় লাগবে। যাই হোক ওটা থাক। জি স্যার, পরের ক্লাসে। জি জি স্যার। তাহলে আজকে পর্যন্ত থাকো। হ্যাঁ
জি স্যার। আসসালামু স্যার আলাইকুম। একটা কোয়েশ্চেন ছিল আসসালামু স্যার আলাইকুম। জি স্যার আমরা যদি 5 ফিটের একটা বারান্দা ডিজাইন করি আর সেটাতে যদি কোনো কলাম আমরা ইউজ না করি, জাস্ট জি ক্যান্টিলিভার বিম দিয়ে দেই, সেক্ষেত্রে স্যার এটার ক্যালকুলেশনটা কেমন হবে? এখানে তোমার এখানে হচ্ছে এখানে কলাম আছে তাই তো, এখানে কলাম আছে, জি স্যার। এদিকে হচ্ছে কন্টিনিউ করছে, জি স্যার। এখানে ক্যান্টিলিভার আছে জি 5 ফিট তাই তো। জি এখন এখানে 5 ফিট ক্যান্টিলিভার আসলে অনেক বেশি হয়ে যায় আরসিসির ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে কোনো ব্যাপার না, স্টিল অনেক। তো 5 ফিটে যেটা এখানে সলভ করতে পারো, যদি এখানে কলাম না থাকে, এই বিমটা যে আছে এই বিমটা সরাসরি এখানে নিয়ে গেলা, এই বিমটাও সরাসরি এই জায়গায় নিয়ে গেলা, হ্যাঁ এই পর্যন্ত। আর এখানে হচ্ছে সেকেন্ডারি একটা বিম দিলা, তাহলে এই স্ল্যাবটা হচ্ছে ডিফ্লেকশন কন্ট্রোল করতে পারবো আর কি। এই বুঝছি স্যার। আর 3 ফিট থাকলে কোনো ব্যাপার না, জাস্ট শুধু বিম লাগবে না, তখন এমনি স্ল্যাবের রড, এখানেও স্ল্যাবের রড যাবে, তখন এমনি শুধু স্ল্যাবের রড এক্সটেনশন করলে হবে, এখানে হচ্ছে তোমার বিম না দিলেও হবে। তো ওভাবে হচ্ছে ডিজাইনে নিয়ে আসতে হবে। স্যার যে 3 ফিট দিলে তো স্যার আমার আর ইয়ে করা লাগতেছে না, না স্যার? মানে বিম দেয়া লাগতেছে না, মানে ডিফ্লেকশন হ্যাঁ। মানে 5 ফিট দিলে যে ডিফ্লেকশনটা হবে 3 ফিট দেওয়া হবে না। তো 3 ফিটে হচ্ছে স্ল্যাবটা হচ্ছে এক্সটেনশন দিলে হবে, কন্ট্রোল কাট করতে হবে, তোমার হচ্ছে বিম টানা দিতে পারবে। বুঝছি স্যার। আর আমার একটা জি আমার হচ্ছে তোমার মানে কথা ইয়া হচ্ছে, বাফারিং হচ্ছে একটু। স্যার কথা একটু বুঝতে একবারে পারছো তার সময় কথা? আমি যদি বুঝতে পারো একটু বলো। স্যার সে বলতেছে আমাদের কলাম এবং বিমের জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট স্যার, জি কলামের জন্য হচ্ছে 12x12 এবং বিমের জন্য 12x12। এই কোনো এটা কোনো কোডে আছে কিনা তাই না? এসএমআর এই যে এখানে দেখো, স্পেশাল মোমেন্ট ফ্রেম, হ্যাঁ সাবজেক্টেড টু বেন্ডিং এজের কলাম, এই যে দেওয়া আছে, দ্য ক্রস সেকশনাল ডাইমেনশন শ্যাল নট বি লেস দেন 300 mm, 12 ইঞ্চি। 300 কত? 12 ইঞ্চি তো তাই না? ক্যালকুলেশন করলে কত হবে? 300 বাই 25, 12 ইঞ্চি, ঠিক আছে? স্পেশাল মোমেন্ট ফ্রেমে। আর এখানে বলা আছে আরেকটা কথা, রেশিও অফ দ্য শর্টেস্ট ক্রস সেকশনাল ডাইমেনশন টু পার্টিকুলার ডিমেনশন শ্যাল নট বি লেস দেন 0.4। 0.4 এর কম হবে না, কি শর্টার ডাইমেনশন টু লঙ্গার ডাইমেনশন যে রেশিও, যদি পয়েন্ট লেস দেন, যদি এটা হচ্ছে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, যদি হচ্ছে 0.4 এর নিচে চলে যায়, তখন সেটা তখন আর কলাম হবে না, তখন সেটা হবে ওয়াল। ওয়াল হলে কি হবে? আরসিসি হলে শেয়ার ওয়াল হয়ে যাবে, তখন সেটাকে শেয়ার ওয়াল হিসেবে ডিজাইন করতে হবে। ডিটেইলিং এ এটা আছে, এখানে হচ্ছে চ্যাপ্টার পার্ট 6 চ্যাপ্টার 8 স্পেশাল মোমেন্ট 8.3.5 এ দেওয়া আছে স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য 12 ইঞ্চি। বুঝতে পারছো? অ্যান্সার পাইছো? ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ
স্যার আমাদের ইয়েতে মানে একদম সিলেবাস যেগুলো স্যার ফাইলগুলো দিতে পারবেন স্যার? হ্যাঁ, বুঝি নাই। একদম যে ফাইলগুলো আছে মানে আজকের মধ্যে যে ক্লাসগুলো হচ্ছে মানে এটা পিডিএফ বা ফাইলগুলো হলে ভালো হতো আর কি। এই ফাইলগুলো তোমাদের কাছে আছে অনলাইনে, আর কি ফাইল দেব? স্যার ওয়েবসাইটে হ্যাঁ, আচ্ছা স্যার এটা তো অনলাইনে পাবো, তোমাদের কাছে বলছিল যে আছে। আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন থাকলে আমরা শেষ করি। হ্যাঁ স্যার স্যার আজকে শেষ হয়ে যাক স্যার। হুম আমাদের হচ্ছে স্যার ওই যে স্যার মানে বারান্দার ক্ষেত্রে যে আমরা দেই স্যার, মানে ওটা তো ক্যান্টিলিভার সিস্টেমে থাকে, 1-2 ফিটের মতো করে থাকে, তাহলে কি এটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো করে লোডটা নিয়ে আসবো? আর আরেকটা স্যার হচ্ছে যে যখন আমরা ক্যালকুলেশন করি তখন যেটাতে বড় স্পান থাকে মানে ক্যান্টিলিভার থাকলে ওয়ান ওয়ে এর মতো নিয়ে আসবা, ওই টোটালটাই ওই বিমের উপর আসবে। স্যার ক্যান্টিলিভার থাকলে হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে স্যার মানে আমাদের তো দেখা যায় যে মানে স্ল্যাবের থেকে যে বিমের উপর লোড আসতেছে তখন তো আমরা মানে ইন্টেরিয়র তারপর হচ্ছে এক্সটেরিয়র কর্নার এগুলা শুধু ক্যালকুলেশন করি, কারণ সবগুলা তো করা পসিবল হয় না। তো ওইখান থেকে তো ম্যাক্সিমাম যে লোডটা পাবো ওইটা দিয়ে তো পুরোটা ক্যালকুলেশন করবো। ওটা দিয়ে পুরোটা লোড বলতে স্যার এমনিতে হচ্ছে যে মানে মেইনলি যখন আমরা ধরবো ডিজাইন করার ক্ষেত্রে মানে আমরা তো ওই ম্যাক্সিমাম যেটা পাবো ওইটা দিয়েই তো করবো, মানে সবগুলাকে আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখবো যে ম্যাক্সিমাম লোড কোনটাতে আসতেছে। তো হচ্ছে আমরা ওই যে স্ল্যাবের ইয়াটা থিকনেসটা বের করছিলাম। তার মানে আমার কোয়েশ্চনটা হচ্ছে যে বিম তো অনেক, হ্যাঁ কিন্তু কলামের ক্ষেত্রে তো প্রত্যেকটা আলাদা আলাদা করেই করতে হবে। কলামের ক্ষেত্রে তো প্রত্যেকটা আলাদা আলাদা করেই করতে হবে, প্রত্যেকটা বিম থেকেই যাবে। তোমরা আরেকটা কাজ করতে পারো, এই যে এটা মনে করো বিম কলাম লেআউট, এত কনফিউশন লাগতেছে এখানে আছে, তো এই কলামে কোনটা আসবে? এই বিমের উপর না নিচে তোমাদের এত কনফিউশন হচ্ছে, তাহলে এই যে আচ্ছা স্ক্রিন শেয়ার দেখা যায়। এই যে মনে করি প্লেন আছে, গ্রিড লাইনের কলাম আছে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এদিকেও মনে করো কলাম আছে, এদিকেও কলাম আছে, এদিকেও কলাম আছে। তো এখানে কি আসবে? এখানে যে লোডটা, এই যে এর অর্ধেক নিবা, এর অর্ধেক, এর অর্ধেক, এর অর্ধেক নিবা, নিয়ে এই যে এই পোর্শনটার ক্যালকুলেশন করবা। কি ক্যালকুলেশন করবা? এটার হচ্ছে স্ল্যাবের এই তোমার হচ্ছে সেলফ ওয়েট, টোটাল কত লোড আছে সেটা সহ, বিমের সেলফ ওয়েট, কলামের সেলফ ওয়েট, মানে এই পোর্শনটুকুতে কি কি আছে সবটুকুর লোড ক্যালকুলেশন করে এই কলামে স্ল্যাব, তখন আর স্ল্যাব থেকে বিমে বা বিম থেকে কলামে নিয়ে আসার দরকার নেই, তখন এই যে টোটালটা পাই যাবে। স্যার আমার প্রশ্নটা ছিল যে স্যার মানে যেহেতু আমরা অনেকগুলা বিম ইউজ করি এবং অনেকগুলা কলাম থাকে, তো ম্যাক্সিমাম কোনটাতে লোড আসে ওটা তো আমরা জানি না, আমাদের তো তাহলে স্যার প্রত্যেকটা আলাদাভাবে ক্যালকুলেশন করা লাগবে। তো স্যার যখন কলামের হচ্ছে আমি বলছিলাম যে কলাম গুলা কর্নারে একরকম রাখতে, এজের গুলা একরকম রাখতে, ইন্টেরিয়রের গুলা মোটামুটি একরকম রাখতে। হ্যাঁ স্যার মানে কিন্তু এটাই করতে হবে, এটা কোনো মানে কোনো ইয়া না, তুমি তোমার মতো করতে পারো আর কি। আমরা আমাদের সুবিধার জন্য এটা মানে মডেল করার জন্য বলছিলাম আর কি। তো এখন মানে এখন তোমার যেটা আমি বুঝছি যে এই কলামের সেকশন বের করবা, তুমি এই বিম এই বিম এই বিম নিয়ে আসবা, এটা করতে যাচ্ছ না, ম্যাক্সিমামটা যেটা সেটা নিয়ে করতে যাচ্ছ, তাই তো? জি স্যার। কিন্তু এখানে ম্যাক্সিমাম নিয়ে করলে তো সব কলাম একই সাইজ হবে। কর্নার কলাম মনে করো এটা কর্নার কলাম, এখানে স্প্যানটা বেশি, একটা নিলা, এটা নিয়ে এই 4টা কলাম কর্নার কলাম হলো। তারপরে এজের মনে করো এই কলামটার হচ্ছে স্প্যান বেশি, তাহলে এই কলামটা নিয়ে চারপাশের এস কলামের ডিমেনশন বের করলাম। ইন্টেরিয়র গুলো মনে করো যে এই কলামের ডাইমেনশন এই স্প্যান গুলো চারপাশে বেশি আছে, তাহলে এই একটা কলামের নিয়ে ভিতরে 4টা কলামের ডাইমেনশন এক নিলা, তাহলে 3 ক্যাটাগরি হচ্ছে, কর্নার কলাম হচ্ছে, এজের হচ্ছে, ইন্টেরিয়র হচ্ছে। মানে স্যার মানে যার ডাইমেনশন যত বেশি হবে ওইটা নিয়ে করে ফেলবো তাহলেই মিলে যাবে। আমি বুঝাইতে পারতেছি না মনে হয় তোমার, যার ডাইমেনশন মনে করো এখানে কয়টা কলাম আছে,
যদি আমি এখানে কলাম দিই, কলাম আছে না, জি স্যার। আমি এগুলোর নাম দিলাম C1 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 C1, বাইরে এগুলোর নাম দিলাম C2 C2 C2, এটার নাম দিলাম C2 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 C2, ভিতরে নাম C3, এটা দিলাম C3, এটা দিলাম C3 C3। এখন বলো C1 এর ডাইমেনশন বের করবা, C2 ডাইমেনশন বের করবা, C3 ডাইমেনশন বের করবা, বলো এখন। তাহলে C1 কি, যে কোনো একটা কর্নার কলাম নিয়ে কাজ করবো। জি স্যার, কিন্তু স্যার মানে দেখা যায় যে স্যার যদি আমারটা ওইটা সিমেট্রিক না হয় স্যার, তখন তো স্যার মানে এক একটা কলামের মধ্যে দেখা যাবে যে এক এক ধরনের লোড হ্যাঁ। আসতেছে। তো ওইটাতে ম্যাক্সিমাম যে লোডটা আসবে ওটা নিয়েই তো ক্যালকুলেশন করব। এখন স্যার হ্যাঁ, যেটা হচ্ছে এই চারটার ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম সেটা নিবা। জি স্যার, এখন কি ওইটা স্যার ক্যালকুলেশন না করে কোনো বোঝার উপায় আছে যে আসলে কোনটাতে ম্যাক্সিমাম আসতে পারে আনুমানিক যেটা স্যার? যেটা হচ্ছে তোমার স্পেন, যে কলামের চারপাশের স্পেন গুলা বেশি সেটাতে বেশি আসবে। মনে করো এখানে হচ্ছে আছে 15 ফিট, এ পাশে আছে মনে করো 12 ফিট। এই কলামের ক্ষেত্রে এখানে মনে করো আছে 16 ফিট, এখানে মনে করো আছে 17 ফিট, তাহলে কোনটাতে বেশি আসবে? মানে স্যার মানে ওই কর্নার স্যার 16-17। হ্যাঁ, এটাতে বেশি হবে। তো স্পান যখন যেখানে বেশি হবে সেখানে বেশি হবে। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। ইটেক্সে কি করবো মানে কি কোশ্চেন করতেছো বলো? আমি তো বারবার বলতেছি যে এটা কোনো হচ্ছে ডিজাইন না, এটা জাস্ট হচ্ছে প্রিলিমিনারি সেকশন গুলা। এটা পরবর্তীতে দুই একটা ইটেপসে কাজ করলে এগুলো করতে হবে না, এমনি আইডিয়া হয়ে যাবে। ইটেপসে যে আমরা এই যে এখানে যে ফ্রেম সেকশন গুলো নিছি 12 12 12 15 12 18, এইগুলা যে নিব এইগুলা তো আমরা বের করছি। হ্যাঁ, তো এই যে ডাইমেনশন গুলো বের করলাম এখানে, এখন এখানে যদি সবগুলো 12 12 দিই তাহলে আমার কলাম গুলা কি হবে? প্রথমবার ডিজাইনে ফেল করবে। তাহলে আবার আমার কলাম সাইজ চেঞ্জ করে দিয়ে আবার করতে হবে। এই ট্রায়ালটা যাতে হচ্ছে বেশিবার করতে না হয়, এই জন্য হচ্ছে প্রিলিমিনারি একটা ধারণা মানে ইনপুট দেওয়ার জন্য আমি বলছি আর কি। আমার কথা ক্লিয়ার না? বুঝতে সমস্যা আছে? মানে আমি যে এটা তো আমার ডিজাইন হচ্ছে না, এটা কি আমার ডিজাইন মানে হচ্ছে এখানে আমি ল্যাটারাল লোড নিয়ে আসছি বা যে মোমেন্টের ক্যালকুলেশন করছি, অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে পিএম ডায়াগ্রাম, যে পিএমএম ডায়াগ্রাম যেটা আছে সেটা কি আমরা করছি? হয় নাই তো। এটা হচ্ছে ওই যে প্রিলিমিনারি এখানে ইনপুট দেওয়ার জন্য সেকশন ফ্রেমে কোন সাইজের গুলা অ্যাপ্রক্সিমেটলি ইনপুট দিলে আমার এখানে ট্রায়াল এন্ড এররটা কম করা লাগবে, এই জন্য আর কি। হয়তো বা এখানে আমার 12 15 খাওয়া দাওয়া করে নিই স্যার। আচ্ছা, শেষ করতে 12 15 দিয়ে মনে করে আমার এখানে প্রথমবারে হইলো না, আরেকবার ট্রায়াল দিলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যখন আমি 12 12 দিব তখন আমাকে আরো 2 বার করে ট্রায়াল করতে হবে, এই জন্য আর কি বলছি। আর এগুলা প্র্যাকটিস করলে বিল্ডিং এর যখন নিজে বাসায় প্র্যাকটিস করবা বা হচ্ছে ফিল্ডে প্র্যাকটিস করবা তখন তোমার এগুলা আইডিয়া এমনি হবে যে এটার জন্য আমি কত। আর যখন যদি স্ল্যাব থিকনেস বের করার জন্য শুধু তুমি হচ্ছে এক্সেল শিট বানিয়ে নিবা যে থিকনেসটা কত আসতেছে। স্যার অ্যাসাইনমেন্টে আমরা যে কোনো একটা স্ল্যাবের দেখে দিলে হবে না? শুধু হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাই অনেকে। তাহলে আজকে ভালো থাকো। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার।